হ্যাঁ, আমি রেকর্ডিং শুরু করে দিয়েছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে এখন। আচ্ছা, তো আমরা এখানে আজকে সবাই মানে ক্লাস যেটা শুরু করতে যাচ্ছি, অনেকে হয়তো আপনারা এখানে নতুন, অনেকে প্রফেশনাল আছেন বা আগে থেকে জুমলা সম্পর্কে ধারণা আছে আপনাদের, বা অনেকে টুকটাক জানেন, অনেকে এক্সপার্ট। কিন্তু আপনাদের যে যে লেভেলেরই হন না কেন, আপনাদের মানে টেনশন করার বা চিন্তিত হওয়ার বা যে এটা নিয়ে কি বলা যায় যে নিজেকে একটু ছোট ভাবার যে আমি কিছুই জানি না, এখানে অনেকে জানে, এরকম কোনো কারণ নেই। কারণ আমি এই কোর্সটা এমন ভাবে সাজিয়েছি, আপনি যদি কম্পিউটার চালাতে জানেন, আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করতে জানেন, আপনার যদি বেসিক কম্পিউটার চালানোর জ্ঞানটাই থাকে, তাহলেই আপনি এই কোর্সটা শুরু করতে পারবেন। মানে আমি এইভাবেই আপনাদেরকে প্রতিটা ক্লাস নেব ইনশাল্লাহ। তো আপনাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নতুন থেকে প্রফেশনাল সবাই মানে এই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং শিখতে পারবেন। যেমন আজকেও একজন আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছিল যে ভাইয়া আমি কি পারবো, আমি তো এই লাইনে একেবারে নতুন। তা আমি ওনাকে যে রিপ্লাইটা দিয়েছিলাম, আপনাদের সবাইকে আবার সেই একই রিপ্লাইটা আমি একটু দিই। আমি ওনাকে বলেছিলাম যে কোনো সমস্যা নাই, আপনার যদি ইচ্ছা এবং চেষ্টা থাকে। সেটাই আমিও আপনাদেরকে সেটাই বলবো, যে আপনি নতুন কিছুই জানেন না, তাতে আসলে কোনো সমস্যা হবে না এই কোর্সটা শেখার ক্ষেত্রে। আমি ওভাবেই নতুনদের কথা মাথায় রেখেই ক্লাসটা নেব, শুরু করব। আস্তে আস্তে নতুন থেকেই আপনারা মানে প্রফেশনালের দিকে যাবেন। কিন্তু যেটা আপনাদের পক্ষ থেকে লাগবে সেটা হচ্ছে আপনাদের আগ্রহ জিনিসটা শেখার প্রতি এবং আপনাদের চেষ্টা। আমি যে প্রতিটা ক্লাসে আপনাদেরকে যেগুলো শেখাবো, সেই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, আর জিনিসটাকে পছন্দ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, পৃথিবীতে কিন্তু মানে আপনি যেই জিনিসটাকে মজা পাবেন না, যেই জিনিসটা শিখে বা যেই জিনিসটা করে আপনি মজা পাবেন না, সেটা দিয়ে কিন্তু আপনি খুব বেশি দূর প্রগ্রেস করতে পারবেন না। হ্যাঁ, এবার হয়তো বিষয়টা এমন, যেমন ছোটবেলায়, এটা হয়তো আপনাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমাদেরকে ছোটবেলায় বাবা মা যখন মানে করলা বা সাতক্ষীরায় যেটা উচ্ছে বলে, উচ্ছে খেতে দিলে আমাদের খুব কষ্ট লাগতো, যে এই তিতো জিনিস কেমনে মানুষকে খেতে দেয়। কিন্তু এখন কি হয়েছে, এখন যেমন আমার ক্ষেত্রে এখন যেটা হয়, আমি এটা খুব আগ্রহ নিয়ে খুব মজা নিয়েই কিন্তু এটা খাই। তো বিষয়টা হচ্ছে এরকম, অনেক ক্ষেত্রে হয়তো আপনার আগ্রহ এখন নেই, কিন্তু আপনি যখন জিনিসটাকে একটু উচ্ছে ভেবে হলেও, ওষুধ ভেবে হলেও খেতে থাকবেন, আমার একটা দুইটা বা তিনটা ক্লাস করতে থাকবেন, ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি, আপনারা যদি মনোযোগী থাকেন মজা পেতে থাকবেন। মানে সবাই মজা পাবেন, শিখে মজা পাবেন, প্র্যাকটিস করেও মজা পাবেন। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। মূল কথা হচ্ছে আপনাদের এই বিষয়টার প্রতি আগ্রহ এবং এটা শেখার জন্য চেষ্টা। বাকিটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে গাইডলাইন দেব বা আপনাদেরকে সেই ইয়েটা দেব, যেভাবে যেতে হয় দিক নির্দেশনা, আপনারা এগোতে থাকবেন। তো এখানে অনেকের যেটা হচ্ছে জুমলা কি জিনিস হয়তো অনেকে জানেন না, বা আরো হয়তো একেবারে বেসিক লেভেলের অনেক কিছু জানেন না। তো আমাদের এই ক্লাসটা যদিও জুমলা সংক্রান্ত, কিন্তু আমরা আজকে সরাসরি জুমলা নিয়ে আলোচনা করব না। আমাদের আজকের আলোচনাটা হবে আচ্ছা, আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা আমাদের ক্লাস কারিকুলাম দিয়ে দিব, যদিও আপনারা এটা ওই যে ফেসবুক পোস্টের মধ্যে দেখেছেন। তারপরেও আমি আপনাদের সবাইকে ওই মানে হোয়াটসঅ্যাপ বা এখানে এই স্কাইপি গ্রুপে দিয়ে দিচ্ছি, বা হোয়াটসঅ্যাপও দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ক্লাস কারিকুলামটা পেয়ে যাবেন, আমরা ধাপে ধাপে কোন বিষয়গুলো নিয়ে আগাবো। আমি দিচ্ছি এখনই।
হ্যাঁ, এখানে আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন। এই হচ্ছে আমাদের লেভেল 1 এর কারিকুলাম। আমরা লেভেল 1 এ টোটাল 12টা ক্লাসে এই বিষয়গুলো শিখব। এই ওয়েবসাইট, ডোমেইন ও হোস্টিং পরিচিতি থেকে শুরু করে জুমলা ব্যবহার করে একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি। আমাদের কোর্সটা যদিও জুমলা সংক্রান্ত, আমাদের জুমলার পরিচিতি বা এই জুমলার বিষয়টা আমরা জানতে শুরু করব তৃতীয় ও চতুর্থ ক্লাসের দিকে গিয়ে। ঠিক আছে? তৃতীয় চতুর্থ ক্লাসের দিকে গিয়ে আস্তে আস্তে আপনারা জুমলার সাথে পরিচিত হবেন। কিন্তু এই জুমলার সাথে পরিচিত হতে গেলে আরো বেসিক যেই নলেজগুলো দরকার, বেসিক যেই জ্ঞানগুলো দরকার, সেগুলোই আমরা এখন আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগুলো শিখব। তো আমাদের আজকের ক্লাসের প্রথম হচ্ছে ওয়েবসাইট, ডোমেইন ও হোস্টিং পরিচিতি। ওয়েবসাইট কি, ডোমেইন কি, হোস্টিং কি, আমরা আজকে এইটা জানবো বা এটা শিখবো। এখানে আমরা ধাপে ধাপে এইভাবে আগাবো। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিলাম। প্রথমে হচ্ছে ওয়েবসাইট কি। ওয়েবসাইট কি, আমার মনে হয় এখানে আপনারা যারা ক্লাস করছেন তার মধ্যে একজনও আছে কিনা আমার সন্দেহ, জানেন না ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে এই যে আমরা google.com, microsoft.com, এই যেমন এখন এই www.google.com লিখে আমরা এন্টার দিয়েছি ব্রাউজারের মধ্যে, এই গুগলের এই পেজটা চলে এসেছে। এইটাই হচ্ছে গুগলের ওয়েবসাইট। আমি যদি এখন এখানে মাইক্রোসফট, তো এটা বাংলা চলে আসছে না, microsoft.com। এই যে আমি এখানে www.microsoft.com লিখে ব্রাউজারে এন্টার দিলাম, এই একটা পেজ ওপেন হলো, এইটাই হচ্ছে ওয়েবসাইট। এই মাইক্রোসফট.com এ গিয়ে আমরা কি পাচ্ছি, মাইক্রোসফট যে কোম্পানিটা আছে তাদের তথ্য, তাদের পণ্য, সবকিছু মাইক্রোসফট সংক্রান্ত সব তথ্য আমরা এখানে পাচ্ছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। যেমন আপনারা এই দারাজে যেহেতু কম বেশি সবাই কেনাকাটা করেন, এই যে এটা www.daraz.com.bd, এইটা হচ্ছে একটা ওয়েবসাইট। এটা মনে হয় আপনারা মোটামুটি সবাই এটা সম্পর্কে অন্তত এইটুকু ধারণা হয়তো আছে। ওয়েবসাইট মানে হচ্ছে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান বা একটা একজন ব্যক্তির ইনফরমেশন গুলো ইন্টারনেটে যেখানে সাজিয়ে রাখা হয় সেটাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা কোনো একজন ব্যক্তিরও হতে পারে, আবার কোনো একটা বড় কোম্পানিরও হতে পারে, যেরকম এই যে দারাজ, মাইক্রোসফট, গুগল। আবার এটা ছোটখাটো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা ছোটখাটো যে কোনো প্রতিষ্ঠানের ইনফরমেশনও হতে পারে। তো সোজা কথা হলো, একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে ইনফরমেশন গুলো ইন্টারনেটে একটা নির্দিষ্ট জায়গায় ঠিকানায় দেওয়া থাকে সেটাই হচ্ছে ওয়েবসাইট। আপনারা যেটা ব্রাউজিং করেন বলেন, ব্রাউজিং মানে কি, আমরা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে ওদের ইনফরমেশন গুলো আমরা দেখি। ব্রাউজিংটাকে আপনি তুলনা করতে পারেন ট্রাভেলিং এর সাথে। আমরা যখন ভ্রমণ করি, আমরা ভ্রমণ করলে কি করি, একটা পার্কে গেলাম বা আজকে একটু রেস্টুরেন্টে গেলাম বা অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় গেলাম, হলিডেতে এখানে গেলাম। এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষজনের সাথে পরিচিত হই, তারপরে আপনার আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখি। এই যে আমরা গিয়ে ওখানে দেখলাম, ভ্রমণ করলাম, জিনিসটা সম্পর্কে জানলাম, জিনিসটা উপভোগ করলাম, ঠিক এই যে ভার্চুয়াল যে জগৎটা, ইন্টারনেটের জগৎটা, সেখানেও আপনি সেই ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির তথ্য, বিভিন্ন পণ্য কেনাকাটা, আপনি বিনোদন, যেমন আপনি যদি এখন youtube.com লেখেন, youtube.com লিখলে কি হচ্ছে, ইউটিউবের ওয়েবসাইটটা চলে আসছে।
এটা কি, এটা একটা ভিডিও প্ল্যাটফর্ম, মানে এখানে বিভিন্ন রকম ভিডিও পাওয়া যায়। এটা তো আপনারা সবাই জানেন, আমরা না, একদম আমাদের যারা 1, 1.5, 2 বছরের শিশু তারাও জানে এখন এই যে বিষয়টা। এখানে ভিডিওগুলো চলে আসতেছে। তাহলে আপনার বিনোদনের দরকার হলে আপনি ইউটিউবে যাচ্ছেন, কোনো কিছু কেনাকাটার দরকার হলে আপনি দারাজে যাচ্ছেন, কোনো ইনফরমেশন খুঁজে বের করার দরকার হলে আপনি গুগলে যাচ্ছেন। এটা আপনি এই যে যাওয়াটা মানে কি করছেন, আপনি তাদের ওয়েবসাইটে প্রবেশ করছেন, তাদের যেই সংক্রান্ত সার্ভিসটা আপনাদের দেওয়া আছে সেই সার্ভিসটা আপনারা গ্রহণ করছেন। আপনারা কি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন? এখানে কেউ একজন খুব সম্ভবত আপনার স্ক্রিন শেয়ার দিচ্ছেন, এটা কার? মোহাম্মদ রাকিব মল্লিক, আপনি আপনার স্ক্রিন শেয়ার দিচ্ছেন, ঠিক আছে? এই ক্লাস চলাকালীন আমি যা বলছি শুধু তাই শুনবেন, অন্য কোনো দিকে কোনো কিছু ক্লিক করা, কোনো সেটিং চেঞ্জ করা কিছুই করবেন না, তাহলে কিন্তু ক্লাসের ব্যাঘাত হবে বা অন্যদেরও ব্যাঘাত হবে। আমরা শুধু শুনবো। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন ক্লাস নেব আপনাদের তো অনেক কিছু প্রশ্ন আসবে, অনেক কিছু জানার জন্য মাথায় আসবে যে আমি বলেছি হয়তো আপনি বুঝতে পারেননি। সেই জন্য আমি কিন্তু এই গ্রুপে একটা মেসেজ দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, খেয়াল করবেন সেখানে লেখা আছে যে আপনারা একটা কলম আর একটা নোট খাতা নিয়ে বা নোটপ্যাড নিয়ে সাথে রাখবেন। তাহলে যেটা হবে, আমি যখন ক্লাস নেব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ক্লাস চলাকালীন মাঝখানে কোনো প্রশ্ন করবেন না। আপনারা যদি আমি যা বলছি বা যা বুঝাচ্ছি আপনাদেরকে এর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে একটু নোট করে রাখবেন। আমি এই ক্লাসটা, আমাদের যে টোটাল 2 ঘন্টার ক্লাস, এর মধ্যে আপনাদের মানে জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য একটা সময় বরাদ্দ আছে ক্লাসের শেষের দিকে, তখন আমি সবার প্রশ্নগুলো শুনে সেই অনুযায়ী উত্তর দিব, ঠিক আছে? তো আপনারা একটু নোট করে রাখবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা ক্লাসের শেষের দিকে আমি যখন বলবো তখন আপনারা জিজ্ঞেস করবেন। আর এখন যা আসসালামু বলছি আলাইকুম। তা একটু শুনবেন। আর আসসালামু ওই আলাইকুম। যেটা, আসলে আমার জি বলেন। আমার স্ক্রিনটা ছোট আছে, আপনার স্ক্রিনটা তাই আমি বড় হচ্ছে না, এই জন্য মানে আমার স্ক্রিনটা আপনি বড় দেখতে পাচ্ছেন না? হাই আপনি ওই যে জুয়েল উসমান লেখা যে লেখাটা, ওইটার পাশে দেখেন 3টা ডট দেওয়া আছে, জুয়েল উসমানের পাশে। ওই 3টা ডটে ক্লিক করার পরে পিন লেখাটাতে ক্লিক করবেন। আপনারা যারা এই আমার স্ক্রিনটা বড় করে দেখতে পাচ্ছেন না তারা সবাই এই কাজটা করবেন। ওই আমার নামের পাশে কর্নারে একদিকে বা যে কোনো একদিকে জুয়েল ওসমান লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা পিনের ছবিও দেখতে পাচ্ছেন। ওই ওইখানে 3টা ডট যেখানে আছে 3টা ডটে ক্লিক করে পিনে ক্লিক করবেন, তাহলে আমার স্ক্রিনটা আপনারা বড় দেখতে পাবেন। রাকিব কি এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ অনেক হ্যাঁ সময় হ্যাঁ, দেখতে 3টা ডট নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনার ছবির উপর রাইট বাটন ক্লিক করলে পিন অপশনটা পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, জি। অথবা হ্যাঁ আমার ছবির উপরে রাইট ক্লিক দিয়ে পিন অপশনে ক্লিক করবেন, তাহলেও হয়ে যাবে। তাহলে আমার স্ক্রিনটা আপনাদের কম্পিউটারে বড় করে দেখাবে, আপনারা সবকিছু দেখতে পাবেন, ঠিক আছে? আর ওই কোনো সেটিংস, ভিডিও সেটিংস বা কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এগুলো আমাদের পূর্বের ব্যাচে হয়েছে, তো তাই আমি আপনাদেরকে অগ্রিম জিনিসটা সতর্ক করে রাখছি, এগুলো করবেন না। মানে ক্লাস চলাকালীন ওগুলো করলে ক্লাসের সময় নষ্ট হয় আর মানে সবকিছুর একটা ব্যাঘাত সৃষ্টি হয়ে যায় আর কি। আমরা শুধু ক্লাস চলাকালীন ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবো আর দেখবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, ওয়েবসাইট, ওয়েবসাইট কি সেটা আমরা মোটামুটি সবাই জানি, যেখানে আমরা প্রবেশ করে ওই কোম্পানির তথ্য বা ওই কোম্পানির পণ্য বা ওই কোম্পানির যে সার্ভিস সেটা আমরা ওখানে দেখতে পাই। যেমন ইউটিউবে গেলে ভিডিও দেখতে পাই, দারাজে গেলে পণ্য কিনতে পারি, মাইক্রোসফটে গেলে তাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারি। এই যেমন আপনারা স্কাইপিতে ক্লাস করতেছেন, এটাও কিন্তু আপনারা microsoft.com থেকেই ডাউনলোড করেছেন। তো এরকম ওয়েবসাইট মানে হচ্ছে একটা ভার্চুয়াল বাড়ি, মানে আপনার যেটা বাস্তবে যেরকম বাড়ি, ইন্টারনেটের দুনিয়ায় আপনার বা আপনার প্রতিষ্ঠানের একটা ভার্চুয়াল বাড়ি হচ্ছে ওয়েবসাইট। তো আমরা এখানে এই কোর্সটা করছি কি জন্য? এই কোর্সটা করছি আমরা ওয়েবসাইট বানানোর জন্য। মানে এই যে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট একটু আগে দেখালাম আপনাদেরকে,
বা আলোচনা করলাম, এই ধরনের ওয়েবসাইট আপনি নিজে তৈরি করতে পারবেন এই কোর্সগুলো শেষ করার পরে। আমাদের এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইট বানানো। মানে আপনার হয়তো তাহলে ওয়েবসাইট আর জুমলার মধ্যে একটু গোলাই ফেলতে পারেন আপনারা। জুমলার কথা আপাতত ভুলে যান, যদিও কোর্সটা জুমলার কোর্স, জুমলার কথা আপাতত আগামী 2 ক্লাসের জন্য আপনারা ভুলে যান। আমরা এই কোর্সটা করছি কিসের জন্য? আমরা কোর্সটা করছি ওয়েবসাইট বানানোর জন্য। মানে আমরা ওয়েবসাইট বানানো শিখবো। তো সেই ওয়েবসাইটটা আমরা জুমলা দিয়ে করব, সেটা আমরা আরো পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে শিখবো আর কি। তো ওয়েবসাইট কি সেটা আমরা মোটামুটি একটা মানে ধারণা পেয়ে গেছি আশা করি সবাই। এরপরে হচ্ছে ডোমেইন কি, হোস্টিং কি। আমি দুইটা একসাথে বললাম, সেটা কেন সেটা একটু পরে বুঝতে পারবেন। ধরেন আপনি দারাজের ওয়েবসাইটটা আপনাকে ওপেন করার জন্য আপনি কি করছেন, এই যে এটা হচ্ছে একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ, বিভিন্ন রকম ব্রাউজার আছে। ওই ব্রাউজারের মধ্যে আমরা অ্যাড্রেস বারে কি লিখলাম, daraz.com.bd এটা লিখলাম। তাহলে এইটা যখন লিখছি আমরা এখানে, এই দারাজের ওয়েবসাইটটা চলে আসলো বা ওপেন হচ্ছে। বা আমি যখন এখানে youtube.com লিখছি, ইউটিউবের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে। এরকম ভাবে আমরা যখনই যে ওয়েবসাইটটা লিখছি, যেমন আমার নিজের একটা ওয়েবসাইট আছে joelosman.com, এটা আপনারা একটু মনে রাখবেন। এখানে কিন্তু আপনাদের উপকারী অনেক রিসোর্স এখানে আছে এই ওয়েবসাইটের মধ্যে, যেগুলো আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গিয়ে কাজে আসবে। এটা আমার ওয়েবসাইট। তাহলে এখানে আমার ইনফরমেশন গুলো আছে, আমি কি শিখাই সেই ইনফরমেশন গুলো আছে। তো এরকম এই যে আমি এখানে joelosman.com লিখলাম বা এখানে youtube.com লিখলাম বা এখানে daraz.com.bd লিখলাম, এইটাই হচ্ছে ডোমেইন নেম। মানে আপনি ওয়েবসাইটটা ওপেন করার জন্য যেই নামটা ব্যবহার করছেন, ওয়েবসাইটটা ওপেন করার জন্য আপনি ব্রাউজারে যেই নামটা লিখছেন সেটাই হচ্ছে ডোমেইন নেম। যেমন joelosman.com, daraz.com.bd বা microsoft.com, youtube.com, google.com বা এইরকম পৃথিবীতে যত কোটি কোটি ওয়েবসাইট আছে, ওই যেই .com বা .org, .net, এটা কিন্তু .com হতে হবে এমন কোনো কথা নেই, আরো বিভিন্ন রকম নামের হতে পারে, .biz হতে পারে, .xyz হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। সোজা কথা হচ্ছে সেই যেই নামটা লিখে আমি ওয়েবসাইটটাকে ওপেন করছি সেটাই হচ্ছে ডোমেইন নেম। আর হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে এই যে আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, joelosman.com, এই ওয়েবসাইটটা ওপেন করলাম, এখানে এই ছবি বা এই লেখা, আমার টোটাল ওয়েবসাইটের যা কন্টেন্ট, এগুলা তো কোনো না কোনো একটা জায়গায় রাখা আছে, যেখান থেকে আপনি এটা দেখতে পাচ্ছেন। এটা তো এমনি এমনি হাওয়ার উপরে উড়ে আসেনি, এটা কোনো এক জায়গায় রাখা আছে। এই ফাইলগুলো, এই লেখাগুলো কোনো এক জায়গায় রাখা আছে, সেখান থেকেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো, কন্টেন্টগুলো। আমি আমার ওয়েবসাইটের জন্য যে কন্টেন্ট রেখেছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই কন্টেন্টগুলো যদি আমি আমার কম্পিউটারে রাখি, তাহলে সেটা আমি দেখতে পাবো বা আমার বাসায় যারা আছে তারা দেখতে পাবে। কিন্তু আপনারা যারা দূরে আছেন বা আমার বাসায় নেই বা অন্য জেলায় আছেন বা অন্য দেশে আছেন, তারা কিন্তু আমার এই কন্টেন্টগুলো, আমার কম্পিউটারের কন্টেন্টগুলো আপনারা দেখতে পাবেন না। তো যাতে পৃথিবীর প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা জায়গায় যেখানে ইন্টারনেট আছে সেখানেই যেন দেখা যায়, তার জন্য কিছু কিছু কোম্পানি বা কিছু কোম্পানি তাদের কম্পিউটার গুলো ভাড়া দেয়। ওগুলো হচ্ছে স্পেশাল কম্পিউটার। মানে আমি আপনি যেরকম বাসায় কম্পিউটার ব্যবহার করতেছি এরকম কম্পিউটার না, ওইগুলো হচ্ছে স্পেশাল কম্পিউটার। ওইগুলাকে বলা হয় সার্ভার। নামটা হয়তো আপনাদের অনেকের কাছে পরিচিত মনে হইতে পারে বা অনেকে শুনেছেন যে সার্ভার বলে, সার্ভার ডাউন হয়ে গেছে যার কারণে ওয়েবসাইট ওপেন হচ্ছে না,
সার্ভার হ্যাক হয়ে গেছে, যার কারণে ওয়েবসাইটে হিজিবিজি লেখা চলে আসছে, অন্য লেখা চলে আসছে, এরকম কথাগুলো আপনারা পত্রিকায় পড়েন বা অনেকে শুনে থাকেন, বা যারা এক্সপার্ট তারা তো জানেনই বিষয়টা। তো এই কম্পিউটার গুলাকে বলা হয় সার্ভার, এবং এই কম্পিউটার গুলো বছরে 365 দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ইন্টারনেটের সাথে কানেক্টেড করা থাকে, এবং ওগুলো বসানো হয়েছে বা বানানো হয়েছে এই ওয়েবসাইট গুলো হোস্ট করার জন্য। তো আমরা যখন আমাদের কোনো একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, সেই ওয়েবসাইটটা আমরা প্রথমে ডিজাইন করব, ডিজাইন করার পরে সেই ওয়েবসাইটটা ওই সার্ভারের মধ্যে আমাদেরকে লোড করতে হবে, যেটাকে বলা হয় হোস্টিং সার্ভার। মানে ধরেন বাড়িটা হচ্ছে কি জেনারেলাইজড একটা শব্দ, বাড়ি দিয়ে কিন্তু সবকিছু বোঝায় না, বা আমি আরেকটু ইয়ে করে বলি, বাড়ি না, বিল্ডিং। বিল্ডিংটা হচ্ছে জেনারেলাইজড একটা শব্দ। বিল্ডিং দিয়ে কি বোঝাচ্ছে যে এটা কি স্কুল, না এটা কি মার্কেট, না এটা কি বাসাবাড়ি, না এটা কি হাসপাতাল, এটা কি বোঝাচ্ছে বিল্ডিং দিয়ে? কেউ একজন বলেন, বিল্ডিং বললে কি সেটা বোঝানো যায়? কেউ একজন বলেন, একটু রেসপন্স করবেন। আমরা যখন বিল্ডিং বলছি, বিল্ডিং দিয়ে কি ওই জিনিসটা মানে ক্লিয়ার হচ্ছে যে এটা কি বাড়ি, না হাসপাতাল, না স্কুল, না মার্কেট, এটা কি ক্লিয়ার হচ্ছে? না না, ওটা ক্লিয়ার হচ্ছে না। না, বিল্ডিং বললে তো সেটা ক্লিয়ার হচ্ছে না। বিল্ডিং তো সেটা হাসপাতালও হইতে পারে, বিল্ডিং সেটা স্কুলও হইতে পারে, বিল্ডিং সেটা মার্কেটও হইতে পারে। আমি যদি বলি যে শুধু একটা বিল্ডিং, এই বিল্ডিংটা কিসের সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এটা যে একটা বাড়ি বা একটা স্ট্রাকচার, একটা ভবন, সেটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু কিসের সেটা ক্লিয়ার হচ্ছে না। সেরকম ভাবে এই সার্ভারটা হচ্ছে একটা জেনেরিক, যেরকম আমরা বিল্ডিং বললাম সেরকম সার্ভারটা হচ্ছে জেনেরিক। বিভিন্ন রকম সার্ভার আছে, আপনার ভিডিওর জন্য সার্ভার আছে, স্ট্রিমিং সার্ভার বলে, যদিও এটা আমাদের ক্লাসের প্রতিপাদ্য না, তাও আমি আপনাদেরকে বলছি বিভিন্ন রকম সার্ভার আছে। তো ওয়েবসাইট রাখার জন্য সেগুলোকে বলা হয় হোস্টিং সার্ভার। আমরা ওয়েবসাইট যেই সার্ভার বা যেই কম্পিউটারগুলোতে রাখবো সেটাকে বলা হয় হোস্টিং সার্ভার। তো হোস্টিং সার্ভার গুলো বিভিন্ন কোম্পানি আছে যারা এই হোস্টিং সার্ভার গুলো ভাড়া দেয়। আমরা সেখান থেকে হোস্টিং স্পেস ভাড়া নিয়ে আমাদের ওয়েবসাইটটা আমরা সেখানে রাখি, যার ফলে এটা পৃথিবীর সব স্থান থেকে এই ওয়েবসাইটটা দেখা যায়। তাহলে আমি আরেকটু রিপিট করছি আবার, ওয়েবসাইট তো কি বুঝতে পেরেছেন? ডোমেইন হচ্ছে যেই নামটা লিখে আমরা ব্রাউজারে যেই নামটা লিখে এন্টার দিই ওই ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য, সেটাই হচ্ছে ডোমেইন। আমার ক্ষেত্রে jewelosman.com, দারাজের ক্ষেত্রে daraz.com.bd, মাইক্রোসফটের ক্ষেত্রে microsoft.com, এটা হচ্ছে ডোমেইন নেম বা ডোমেইন। আর হোস্টিং হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমার কম্পিউটারে আসলো, সেটা যেই কম্পিউটার থেকে আমার কম্পিউটারে দেখা যাচ্ছে, সেই কম্পিউটারের স্পেসটাকেই বলে হোস্টিং স্পেস, বা সেটা হচ্ছে হোস্টিং সার্ভার, সেই কম্পিউটারটা যেখানে আমরা ওয়েবসাইটটা রাখবো। তাহলে এই তিনটা বিষয় নিয়ে আমরা যদি একটু সামারাইজ করি, ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, ইনশাল্লাহ আপনি ওয়েব ডেভেলপার হয়ে যাবেন আগামী 6 মাসের মধ্যে। তো আপনি যখন একজন ওয়েব ডেভেলপার হবেন, আপনি যখন কোনো কোম্পানির কোনো একটা ওয়েবসাইট বানাতে যাবেন, বা আপনার পরিচিত বন্ধু বান্ধব তার ছোটখাটো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার একটা ওয়েবসাইট বানাবে, বা আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট বানাবেন, সেক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট বানানোর বিষয় যখন আসবে, তখন প্রথম যে প্রশ্নটা আসবে যে আপনার ডোমেইন নেম কি দিতে চান। আপনি যখন একটা ওয়েবসাইট বানিয়ে দেবেন ক্লায়েন্টকে ওয়েবসাইট বানিয়ে দেওয়ার সময় ক্লায়েন্ট যখন আপনার কাছে তার আগ্রহ প্রকাশ করবে যে আমি একটা ওয়েবসাইট বানাতে চাই আপনার মাধ্যমে, তখন আপনার প্রথম প্রশ্ন বা প্রথম কোয়েরি হবে আপনি ডোমেইন নেম কি নিতে চান। ধরেন ভাই ভাই স্টোর নামে কারো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে তার একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছে, তাহলে সে স্বাভাবিকভাবে তার একটা ডোমেইন নেম নিতে হবে, হয়তো সেটা হবে কি ভাই ভাই স্টোর। কিন্তু এমনও তো হইতে পারে যে সাতক্ষীরায় একটা ভাই ভাই স্টোর আছে, চট্টগ্রামে ভাই ভাই স্টোর আছে, বাংলাদেশের আরো অনেক জায়গায় ভাই ভাই স্টোর আছে। তাহলে কেউ একজন প্রথম যে ভাই ভাই স্টোর .com টা নিয়েছে,
আর দ্বিতীয় কেউ কিন্তু ভাইভাইস্টোর.কমটা নিতে পারবে না। এই জন্যই কি নাম নেবে সেটা প্রশ্নটা আসছে, এই জন্যই যে কেউ যখন আপনাকে তার একটা ওয়েবসাইট বানাতে বলবে তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার কি ডোমেইন নেম নেবেন। হয়তো ধরেন একটা অমুক হাসপাতাল, যে আরোগ্য হাসপাতাল, একটা তাদের ওয়েবসাইট বানাবেন, তাহলে হয়তো দেখা যাবে arogyhospital.com, স্বভাবতই হয়তো ওনারা এইটাই নিতে চাইবেন যে ডোমেইন নেম হিসেবে। এখন আপনার কাজ হবে সেই ডোমেইন নেমটা চেক করে দেখা arogyhospital.com ডোমেইনটা খালি আছে কিনা, বা এটা ইতিমধ্যে কেউ নিয়ে ফেলেছে কিনা। কেউ যদি ইতিমধ্যে নিয়ে ফেলে এই arogyhospital.com, তাহলে কিন্তু আপনি আর এটা পাবেন না। তখন আপনাকে কি করতে হবে, ওই নামটার মধ্যে সামান্য পরিবর্তন আনতে হবে, এনে সেটাকে একটা মিনিংফুল করতে হবে। ধরেন arogyhospital.com দিয়েও যা বোঝাচ্ছে, arogyhospital.bd.com দিয়েও তা বোঝাচ্ছে, কিন্তু ওই বিডি যোগ করার ফলে কি হয়ে গেল, arogyhospital.com একটা ডোমেইন, arogyhospital.bd.com আরেকটা ডোমেইন। কেউ যদি অলরেডি আরোগ্য হসপিটাল নিয়ে ফেলে, তাহলে আপনি arogyhospital.bd দিয়ে মানে arogyhospital.bd.com দিয়ে নিতে পারেন। আবার ধরেন arogyhospital.bd-টাও কেউ নিয়ে ফেলেছে, তাহলে আপনি arogyhospital24.com নিতে পারেন। একটা হাসপাতালে তো সাধারণত 24 ঘন্টা সার্ভিস থাকে। এরকম মানে আমি এটা জাস্ট আপনাদেরকে মানে বোঝানোর সুবিধার্থে বললাম আর কি। ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি আমার একটা হসপিটাল আছে, আমি এই হসপিটালের জন্য একটা ওয়েবসাইট বানাবো, তার হসপিটালের নাম হচ্ছে আরোগ্য হসপিটাল। তাহলে তার ডোমেইনটা হবে কি, সাধারণত এই ধরনের কিছু, arogyhospital.com। এখন দেখা গেল এই arogyhospital.comটা অলরেডি কেউ একজন নিয়ে নিয়েছে। হতেই পারে যে রাজশাহীতে একটা আরোগ্য হসপিটাল আছে, চট্টগ্রামেও একটা আরোগ্য হসপিটাল আছে। হয়তো রাজশাহীর যিনি উনি আগেই নিয়ে ফেলেছেন, পরে চট্টগ্রামের যিনি তিনি আর নিতে পারছেন না। তখন কি করতে হবে, উনি কি আর ওয়েবসাইট বানাবেন না? সেটা তো না, ওয়েবসাইট তো বানাইতে হবে, ইনফরমেশন তো লোকজনকে দিতে হবে। তখন আপনারা মানে কি করবেন, এই নামের সাথে আরো কিছু মিনিংফুল ওয়ার্ড, যেমন এইটাকে আমরা বিভিন্নভাবে কম্বিনেশন করতে পারি। যেমন ধরেন arogyhospital.com এর আরোগ্যের পরে একটা হাইফেন বসাই দিলাম, এই যে arogyhospital.com, তাহলে এইটা একটা ডোমেইন, এটা আরেকটা ডোমেইন, এইটা খালি নেই, কোনো সমস্যা নেই, এই ডোমেইনটা খালি আছে, এইটা নিতে পারবেন। ধরেন এইটাও খালি নেই, তাহলে arogyhospital বিডি, বিডি মানে বাংলাদেশ, এই যে arogyhospital.bd.com। আপনি মানে এগুলো আপনাদেরকে কেন বলছি, আপনি যখন ওয়েব ডেভেলপার হবেন, আপনি ক্লায়েন্টের কাছে যাবেন, ক্লায়েন্টকে কিন্তু আপনাকে এইভাবে বুঝিয়ে দিতে হবে। ক্লায়েন্ট একটা নাম চেয়েছে, সেই নামটা তো খালি নাও থাকতে পারে ইন্টারনেটে, সেটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে এমন হতে পারে, তখন আপনাকে এইভাবে নামগুলো সাজেস্ট করতে হবে। ধরেন আরেকটা হতে পারে arogyhospital বিডি, বিডি দিয়ে বাংলাদেশ, তার মানে এখানেও এই নামটা দিলেও লোকজন বুঝতে পারবে। বা ধরেন হসপিটাল 24, এরকম দেখেন এইখানে এই যে চারটা আমরা ডোমেইনের নাম লিখলাম, এই চারটার যে কোনোটা দিয়েই কিন্তু লোকজন বুঝতে পারবে যে এটা আরোগ্য হসপিটালের ওয়েবসাইট, মানে অ্যাটলিস্ট নামটা দেখে সেটা মিনিংটা আসছে। তো এখানে এই যে কম্বিনেশন, এটা আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কম্বিনেশনটা আনতে হবে। যেমন এই যে 24টা আমি যদিও আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলেছি, সাধারণত দেখা যায় যে সংবাদপত্রগুলো এই শিরোনামটা বা এই অংশটা ব্যবহার করে, অমুক 24.com, তমুক 24.com, এরকম এই জিনিসগুলো ব্যবহার করে। তো আপনি হাসপাতালের ক্ষেত্রে হয়তো সেটা নাও দিতে পারেন, এই আরোগ্য হাসপাতাল বিডি দিলেন, বা আরোগ্য হসপিটাল আরেকটা হইতে পারে, যেমন ধরেন আরোগ্য হসপিটাল, এটা খালি নেই, তাহলে আরোগ্য হসপিটাল এলটিডি বা লিমিটেড, এটাও হইতে পারে। তো এই সোজা কথা হচ্ছে, আপনার ক্লায়েন্ট যখন তার একটা ওয়েবসাইট বানাবে, সেটার প্রথম কাজই হচ্ছে একটা ডোমেইন নেম
নির্বাচন করতে হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা কি ডোমেইন নেম ব্যবহার করব। মানে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট বানানোর জন্য ক্লায়েন্টের কাছে গিয়েছেন, প্রথম প্রশ্নটা হবে ক্লায়েন্ট কি ডোমেইন নেম নেবে বা অলরেডি ক্লায়েন্টের ডোমেইন নেম নেওয়া আছে কিনা। যারা বড় বড় কোম্পানি তারা সাধারণত কোম্পানি প্রতিষ্ঠা করার সাথে সাথেই ওয়েবসাইট বানাক আর না বানাক তারা তাদের ডোমেইন নেমটা নিয়ে রাখে। আপনারা অনেক আগে সম্ভবত 5-7 বছর বা 10 বছর আগের ঘটনা, এই যে google.com.bd এই ডোমেইনটা কিন্তু বাংলাদেশের একটা ছেলে নিয়ে ফেলেছিল, google.com.bd। কারণ গুগল যে কোম্পানি গুগল তারা এই .com.bd ডোমেইনটা নেয়নি বা তখন তারা জিনিসটাকে মূল্যায়ন করেনি বা প্রয়োজন মনে করেনি বা কোনো কারণে ওরা এটা নেয়নি। তো বাংলাদেশের একটা ছেলে কিন্তু এই google.com.bdটা নিয়ে ফেলেছিল। তো পরবর্তীতে গুগল সেটা বিভিন্ন আইনি সমাধানের মাধ্যমে আবার ওরা ওই google.com.bdটা ওরা নিয়ে নিয়েছে। কিন্তু যদি কোম্পানিটা প্রতিষ্ঠা করার সময় যদি তারা সেটা নিয়ে নিত তাহলে আর এই ঝামেলা হইতো না, এবং সাধারণত তারা তাই করে। যখন কোনো একটা কোম্পানি, কোনো একটা বড় বড় কোম্পানিগুলো তারা কোম্পানি প্রতিষ্ঠা করে তখন ওরা কোম্পানির নামের আশেপাশের ডোমেইনগুলো ওরা নিয়ে রেখে দেয় যাতে কেউ মানে ওই কোম্পানির নাম ভাঙিয়ে প্রতারণা করতে না পারে। ধরেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে আরোগ্য হসপিটাল.com, আর একজন প্রতারক কি করলো আরোগ্য হসপিটাল bd.com নামে একটা ওয়েবসাইট খুলে লোকজনের সাথে প্রতারণা করতেই পারে। ঠিক আছে, তাহলে আপনি যদি এই যে আরোগ্য হসপিটাল.com, আরোগ্য -হসপিটাল.com, আরোগ্য হসপিটাল bd.com, আরোগ্য হসপিটাল 24.com, আরোগ্য হসপিটাল ltd.com এই 5-7টা ডোমেইন সব আপনি কিনে রেখে দিলেন, তাহলে হবে কি আপনার নামের আশেপাশে কেউ আর নিতে পারবে না তখন, বা সিমিলার কোনো মিনিংফুল নাম নিতে পারবে না। সাধারণত ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা করতে হয় না, এগুলো হচ্ছে বড় বড় মাইক্রোসফট, গুগলের মতো, ইউটিউবের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটা হয়। তো যাই হোক, এইটা হচ্ছে ডোমেইন নেম বাছাইয়ের পদ্ধতি। আপনি যখন কোনো একটা কাস্টমারের কাছে যাবেন তখন আপনার প্রথম প্রশ্ন হবে যে আপনি ডোমেইন নেম কি নেবেন। এতক্ষণ তো আমি আপনাদেরকে মানে লেকচারটা বললাম, থিওরিটা বললাম, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। কাস্টমার এই যে বললাম arogyahhospital.com এটাই খালি আছে কিনা দেখি। ডোমেইন চেক করার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। তো এরকম একটা ওয়েবসাইট হচ্ছে কি domain.aerohost.com, এই যে অ্যাড্রেসটা domain.aerohost.com। এখানে আপনি এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন এখানে এই দেখেন গেট এ ডোমেইন নেম, ফাইন্ড ইউর আইডিয়াল ডোমেইন নেম। এখানে আপনি সার্চ করতে পারবেন আপনার ক্লায়েন্ট বা আপনি যে ডোমেইন নেমটা নিতে চাচ্ছেন সেটা খালি আছে কিনা আপনি এখানে সার্চ করে দেখতে পারবেন। যেমন আমাদের এটা কি ছিল arogyahhospital.com, দেখি এই ডোমেইনটা খালি আছে কিনা। কপি পেস্ট করলাম, সার্চ দিলাম, দেখেন arogyahhospital.com ইজ অ্যাভেলেবল। ধরেন আপনি এখন আপনার ক্লায়েন্টের সামনে বসে আছেন, তাহলে আপনি ক্লায়েন্টকে কি বলবেন যে হ্যাঁ ভাই আপনার এই ওয়েবসাইটের ডোমেইনটা খালি আছে, আপনি চাইলে arogyahhospital.comটা নিতে পারেন। ধরেন আপনি এখানে কি বলা যায় জনতা ফার্মেসি.com আমি সার্চ দিলাম, দেখেন ধরেন সাতক্ষীরার বা চিটাগাংয়ের বা অন্য যে কোনো জায়গার কোনো একজন ব্যক্তি যার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জনতা ফার্মেসি, সে তার ওয়েবসাইট তৈরি করবে, আপনাকে সেটার দায়িত্ব দেওয়া হলো। তাহলে আপনাকে বললো যে ভাই আমি jonatapharmacy.com নামটা চাই। এখন jonatapharmacy.com নামটা চাইলেও কি আপনি দিতে পারবেন? কেউ একটু রেসপন্স করেন, আপনাদের শব্দ না শুনলে তো মানে আমি মনে হচ্ছে একা একা কথা বলতেছি, আপনারা কেউ নেই, একটু রেসপন্স করবেন। আপনার ক্লায়েন্ট যদি jonatapharmacy.com চাই আপনি কি দিতে পারবেন? না, আমরা এটা
দিতে পারবো না। কেন পারবো না? কারণ janatapharmacy.com-টা অলরেডি কেউ একজন নিয়ে নিয়েছে। janatapharmacy.com এটা অকুপাইড হয়ে গেছে, এটা কেউ একজন নিয়ে রেখে দিয়েছে, বা অন্য তারও যে নিয়েছে সেও হয়তো জনতা ফার্মেসি নামে কোন একটা প্রতিষ্ঠান চালায়, সেখানে তার কাজের জন্য সে নিয়েছে। এখন আপনারও তো প্রতিষ্ঠানের নাম জনতা ফার্মেসি, তাহলে আপনার কি করতে হবে? এইবার আপনাকে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি একটু আগে টেকনিক গুলো দেখিয়ে দিয়েছি। কিরকম? যে নামের মাঝখানে একটা হাইফেন দিতে পারি, নামের শেষে বাংলাদেশের দুইটা কোড বসাই দিলাম, বিডি বা এরকম, এই যা দেওয়া যায়। ধরেন এই জনতা ফার্মেসি.com-টা খালি নেই, আমরা কি করতে পারি? জনতার এখানে একটা হাইফেন দিতে পারি, জনতা হাইফেন ফার্মেসি। এবার এটা সার্চ দিয়ে দেখব খালি আছে কিনা। দেখেন, জনতা হাইফেন ফার্মেসি.com ইজ অ্যাভেলেবল। তার মানে কি? আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আপনার janatapharmacy.com এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, এটা আর আপনি নিতে পারবেন না, আপনার জন্য খালি আছে janata-pharmacy.com। কারণ ক্লায়েন্ট বললো যে ভাই ঠিক আছে, কিন্তু janata-pharmacy কেমন জানি লাগতেছে আমার, অন্য কিছু দেখেন। তাহলে আপনি কি করবেন? হাইফেনটা কেটে দিলেন, CY-ও কেটে দেন। অনেক কোম্পানি ফার্মা লেখে না ওষুধের দোকানে, রেসপন্স করেন অনেক, মানে অনেক ওষুধ কোম্পানি ফার্মেসি না লিখে ফার্মা লেখে না দোকানের সাইনবোর্ডে? হ্যাঁ, লেখে। তাহলে আপনাকে সেই বুদ্ধি খাটাইতে হবে যে ঠিক আছে janatapharmacy.com তো খালি নেই, janatapharma.com খালি আছে কিনা দেখি। সার্চ দেব, janatapharma.com ইজ অ্যাভেলেবল। তার মানে কি? বলবেন যে ঠিক আছে ভাই আপনি janata-pharmacy.com পছন্দ হচ্ছে না, তাহলে দেখেন এই janatapharma.com এইটাও খালি আছে, আপনি চাইলে এইটাও নিতে পারেন। হ্যাঁ, এবার আপনার ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে এই নামটা তো আমার পছন্দ হয়েছে, এটা নেন। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা এখন ডোমেইনের বিষয়টা? জি পারছি। হ্যাঁ, তো দেখেন এই যেমন আমার ওয়েবসাইটটা হচ্ছে jewelosman.com। এখন অন্য কোন এক জুয়েল ওসমান যদি তার ওয়েবসাইট বানাতে চায়, সে কি এটা পাবে? পাবে না। আপনি যখন jewelosman.com দিয়ে সার্চ দেবেন, jewelosman.com লিখে যখন সার্চ দেবেন, কি বলছে? jewelosman.com ইজ আনঅ্যাভেলেবল, মানে এটা অলরেডি কেউ একজন নিয়ে ব্যবহার করছে বা নিয়ে রেখে দিয়েছে, এটা আপনি আর নিতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে? ওইভাবে কাজ করতে হবে। ধরেন jewel-osman.com সার্চ দিয়ে দেখতে হবে সেটা খালি আছে কিনা। হ্যাঁ, jewel-osman খালি আছে। এরকম, মানে আপনি যখন কোনো একটা কোম্পানির ওয়েবসাইট বানাবেন, সেটা যদি আপনার মানে সেই নামটা, তাদের কোম্পানির নামটা যদি খালি না, মানে অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে একটা নাম তৈরি করে দিতে হবে। ধরেন আপনি তো ওয়েব ডেভেলপার, আপনার ক্লায়েন্ট তো আর ওয়েব ডেভেলপার না, সে তো আর টেকনিক্যাল বিষয়গুলো বুঝবে না। আপনাকে এই জিনিসগুলো একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকেই কিন্তু এই জিনিসগুলো করতে হবে। আপনি যদি বলেন যে না ভাই এই জনতা ফার্মেসি খালি নাই, আপনি অন্য কোনো নাম দেন, তাহলে কি হবে? আপনার ক্লায়েন্ট তো বিপদে পড়ে যাবে, সে আপনার সাথে কাজ করে আরাম পাবে না, শান্তি পাবে না। আপনাকেই আগ বাড়িয়ে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে ভাই জনতা ফার্মেসি তো খালি নাই, দেখেন এইটা খালি আছে, এইটা খালি আছে, এটা খালি আছে, কোনটা আপনার পছন্দ হয় এখান থেকে আপনাকে নিতে হবে। এখন আপনি যদি জিনিসটা না বুঝেন, ডোমেইন কি, ডোমেইন খালি আছে কি নেই, এইটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ক্লায়েন্টকে কিভাবে বুঝাবেন? বিষয়টা এরকম না? তো সেই জন্য এই ডোমেইন হোস্টিংটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু করব, আমরা ওয়েব ডেভেলপার যেহেতু হব, আমাদের এটা বুঝতে হবে ডোমেইন হোস্টিং এর বিষয়টা। তাহলে আশা করি আপনাদের ডোমেইনের বিষয়টা মোটামুটি এখন অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এইবার হোস্টিং, হোস্টিংটা হচ্ছে, ধরেন আমি বাস্তব দুনিয়ার উদাহরণ দিয়েই বলি, আপনি একটা অফিস খুলবেন। অফিস খুললে আপনি কি করেন? প্রথমে আপনি একটা স্পেস ভাড়া নেন, কোনো একটা বিল্ডিং এর মধ্যে কোনো একটা স্পেস ভাড়া নেন। সেই স্পেসটা ভাড়া নিয়ে আপনি সেখানে আপনার অফিসটা সেট আপ করেন, যেখানে লোকজন আপনার সার্ভিস নেওয়ার জন্য যাবে।
তার মানে কি, আমি যখনই আমার একটা অফিস সেট আপ করবো, যখনই আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান সেট আপ করবো, যখনই আমার কোন একটা ব্যক্তিগত ব্যক্তিগত কোনো কিছু মানে স্টাবলিশ করব, তখন আমার একটা স্পেস নিতে হবে, ভাড়া নিতে হবে। আর যারা বড় লোক তারা নিজের বাড়ি আছে, কিন্তু আলটিমেটলি কি স্পেস লাগবে। সাধারণ জেনারেলদের ক্ষেত্রে কি ভাড়া নিতে হয়। আর যারা বড় লোক তাদের নিজের বাড়ি আছে, স্পেস আছে, তারা ওই রকম। তো আপনি যদি বড় লোক হন, আপনি একটা আস্ত জলজান্ত হোস্টিং সার্ভার কিনে ফেলবেন, বিষয়টা এরকম আর কি। কিন্তু সেটা সাধারণত করা হয় না। আস্ত হোস্টিং সার্ভার কেউ কিনে ফেলে না। হোস্টিং এর ক্ষেত্রে সাধারণত ভাড়াই নেই। যেরকম ভাবে আমরা বাড়ি ভাড়া নেই, দোকান ভাড়া নেই, অফিস ভাড়া নেই, এইভাবেই কিন্তু হোস্টিং এর স্পেসটা ভাড়া নিতে হয়। এটা মাসিক ভিত্তিতে হতে পারে, ত্রৈমাসিক ভিত্তিতে হতে পারে, ষণ্মাসিক বা 6 মাসের ভিত্তিতে হতে পারে, বাৎসরিকও হতে পারে। মানে আপনি যেই পলিসিতে ভাড়াটা নেবেন, সেই পলিসিতে আপনাকে সেই ভাড়াটা পরিশোধ করতে হবে। তো ডোমেইনটা গেল, এবার আমরা হোস্টিংটা দেখি। তো হোস্টিং এর জন্য বিভিন্ন কোম্পানি আছে। এই যে হোস্টিং স্পেসটা নেবেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাবেন। আপনার নামের বিষয়টা সুরাহা হইলো। এবার আসতেছে হোস্টিং, যেখানে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটটা রাখবেন, যেখান থেকে পৃথিবীর সবাই সেই ওয়েবসাইটটা দেখতে পাবে, সেই স্পেসটা, সেটা আপনাকে নিতে হবে কি, ভাড়া নিতে হবে। ভাড়া নেওয়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি আছে, তাদের কাছ থেকে আপনি এই স্পেসটা ভাড়া নেবেন। এইবার ক্লাসের মাঝখানে এবার অন্য একটা প্রসঙ্গ টানি, যেটা ক্লাসের সাথে রিলেটেড। আপনাদের তো আজকে এটাই হচ্ছে প্রথম ক্লাস। আপনার আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে। আমাদের এই মানে আমরা যে জুমলা শিখবো বা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমাদের কিন্তু একটা গ্রুপ আছে। এই এই গ্রুপটাতে যারা আমার কাছ থেকে আপনারা কোর্স করছেন, শুধুমাত্র তাদের অ্যাক্সেস থাকে এই গ্রুপটার মধ্যে। এই যে এটা জাফর জুমলা, জাফর জুয়েল উসমান, এই গ্রুপটা আমি আপনাদের ওই হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে দিয়েছি, পিন করে স্কাইপিতেও মেসেজ দিয়ে দিয়েছি। আপনারা একটু ক্লাস শেষে ওটা পড়বেন, তাহলে ওখানে লিঙ্কটা পাবেন, এই যে গ্রুপের লিঙ্ক। ওই গ্রুপে গিয়ে আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে আমার এখানে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসলে আমি আপনাদের মেম্বারশিপটা অ্যাপ্রুভ করে দিব। তো এই যে গ্রুপটা, এই গ্রুপটার কাজ হচ্ছে কি, এখানে আপনি যখন এই যে আস্তে 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 আমার এই ক্লাসগুলো করবেন, করে ক্লাস করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়বেন, তখন আপনি প্রশ্নটা এখানে গ্রুপে করবেন যে আমি এই কাজটা করতে গিয়ে এই দেখেন, এখানে অনেকেই কিন্তু এরকম প্রশ্ন করেছে যে, বা আমি নিজে অনেক মেসেজ দিয়েছি। এরকম ভাবে এখানে করতে হবে। সাথে সাথে এখানে আরেকটা বিষয় আছে। ধরেন আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার পরে আমার মনে হলো যে না, আপনাদেরকে আরো একটা ইনফরমেশন আমার জানানো দরকার ছিল, যেটা কোনো কারণে আমার ব্রেন থেকে স্কিপ হয়ে গেছে। আমি তো একজন মানুষ, হতেই পারে যে আমি ওই বিষয়টা ওই মুহূর্তে আমার ব্রেন থেকে স্কিপ হয়ে গেছে, কিন্তু আমার পরে মনে হয়েছে যে না, এই বিষয়টা আপনাদের জানা উচিত। সেক্ষেত্রে আমি কি করব, এই গ্রুপে পোস্ট দেব। এই গ্রুপটাতে যেমন দেখেন, লেভেল 1 এর সম্পূরক নোট 6, জুমলা আর্টিকেলে মডিউল অ্যাড করার নিয়ম। এটা কিন্তু আমি ক্লাস নিয়ে ফেলেছি। ক্লাস নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এই ইনফরমেশনটা জানানো উচিত, তাই আমি আবার এখানে গ্রুপে একটা পোস্ট দিয়েছি। তার মানে কি, আপনারা আজকে ক্লাস শেষ করার পরে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে জয়েন হয়ে যাবেন, এইটাও কিন্তু আপনাদের একটা নলেজের মানে এটা ক্ষেত্র, মানে এই জুমলা ওয়েব ডেভেলপমেন্ট এগুলো শেখার জন্য এই গ্রুপটা একটা আপনাদের মানে নলেজের মানে স্থান বলতে পারেন, কালেক্ট করার, নলেজ কালেক্ট করার স্থান বলতে পারেন। এখানে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, এখান থেকে অনেক কিছু আপনি ট্রাবল শুটিং করতে পারবেন। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস বলি। দেখেন আমি এখানে এই যে লেভেল 1 এর সম্পূরক নোট 6, তার মানে কি এর আগে আরো 5টা নোট আমি দিয়েছি এখানে।
এখন ফেসবুকের গ্রুপগুলোতে দেখা গেল আমি আরো 1 মাস 1.5 মাস 2 মাস আগে পোস্টটা দিয়েছি, আপনাকে স্ক্রল করতে 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 অনেক নিচে চলে যেতে হবে ওই লেখাটা দেখার জন্য। যার কারণে আমরা এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। দেখেন J4J লেভেল 1 এক্সট্রা নোট। তাহলে আপনি এই হ্যাশট্যাগে যখন ক্লিক করবেন, সেটা যেই কোনো লেখার থেকেই হ্যাশট্যাগে ক্লিক করার পরে আপনার আমার সেই ইনফরমেশন গুলো সব চলে আসবে। দেখেন আমি যেখানে লেভেল 1 এর যে ইনফরমেশন গুলো দিয়েছি, সব ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। এইবার এই ক্লাসের মাঝখানে আমি কেন বললাম এটা, সেটা এবার দেখেন আপনারা। এখানে আমি এই যে আমার গত ব্যাচে লেভেল 1 এ আমি ওই ইনফরমেশন গুলো একটু ডিটেইলস দিতে মানে ভুলে গিয়েছিলাম, পরে আমি এখানে দিয়েছি। এখান থেকেই আজকে আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো। হ্যাঁ, এবার আবার ক্লাসে ফিরে আসলাম। আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? হোস্টিং নিয়ে আলোচনা করছিলাম। তো হোস্টিং এর মধ্যে বিভিন্ন কোম্পানি আছে যারা এই ডোমেইন হোস্টিং এগুলো প্রোভাইড করে। এমনও হইতে পারে যে কোম্পানিটা শুধু ডোমেইন প্রোভাইড করে, এমনও হইতে পারে যে কোম্পানিটা শুধু হোস্টিং প্রোভাইড করে, আবার এমনও হইতে পারে একই কোম্পানি ডোমেইনও প্রোভাইড করে হোস্টিংও প্রোভাইড করে। মানে আপনার একই কোম্পানি দুইটা সার্ভিসই আপনাকে প্রদান করে, আপনি তার কাছ থেকে ওই দুইটা সার্ভিসই কিনতে পারবেন বা নিতে পারবেন। তো এইখানে দেখেন এই সম্পূরক নোট 1 এর মধ্যে আমি দিয়েছিলাম ওইটা, এরকম ডোমেইন হোস্টিং প্রোভাইড করে এরকম কিছু কোম্পানির লিস্ট আমি এখানে দিয়েছিলাম। এর মধ্যে একটা হচ্ছে এই যে ডিজিটাল ওশেন, এরা ক্লাউড হোস্টিং প্রোভাইড করে এবং এটা মানে যে টপ যদি 10-15টা ডোমেইন হোস্টিং প্রোভাইডার থাকে, এর মধ্যে একটা হচ্ছে ডিজিটাল ওশেন। এই যে ডিজিটাল ওশেনের ওয়েবসাইটে ঢুকলে আমরা ওদের ইনফরমেশন গুলো পাবো। এইটা একটা হোস্টিং কোম্পানি, এখানে ওরা হোস্টিং সেল করে এই ডিজিটাল ওশেন এরা। তারপরে আরেকটা যেমন ধরেন ড্রিম হোস্ট, এরাও হচ্ছে হোস্টিং প্রোভাইড করে। ড্রিম হোস্ট নাম ভুল দিয়েছি, ড্রিম হোস্ট তো আলাদা কোম্পানি। মনে হয় নাম ভুল দিয়েছিলাম। এই যে ড্রিম হোস্ট, এইটা একটা হোস্টিং কোম্পানি এবং দেখেন ওরা ডোমেইনও প্রোভাইড করে। এই যে হোস্টিং, এই যে ডোমেইন, মানে আপনি এই ড্রিম হোস্ট থেকে ডোমেইনও কিনতে পারবেন, হোস্টিংও কিনতে পারবেন। এরা ডোমেইন হোস্টিং দুইটাই প্রোভাইড করে। আর একটা আছে হচ্ছে গোডেডি। godaddy.com, এইটাও একটা হোস্টিং এবং ডোমেইন উভয় মানে ওয়েব হোস্টিং কোম্পানি। এরা ডোমেইন এবং হোস্টিং দুইটাই প্রোভাইড করে এই গোডেডি। তবে এখানে আমি একটা জিনিস বলবো, গোডেডিটা মানে আমি যেহেতু আমার কাজের অনেক দিনের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে বলছি আমি, আপনারা আপনাদের ক্লায়েন্টকে কখনো গোডেডি থেকে হোস্টিং কেনার জন্য সাজেস্ট করবেন না। গোডেডির হোস্টিং পারফরমেন্স খুবই বাজে। গোডেডি থেকে ডোমেইন নিতে পারেন, গোডেডি থেকে শুধু ডোমেইনটা কিনতে পারেন, তবে গোডেডি থেকে হোস্টিং নেবেন না বা সাজেস্ট করবেন না কাউকে। আপনার ক্লায়েন্টকে হোস্টিং নেওয়ার ক্ষেত্রে কখনো গোডেডি থেকে সাজেস্ট করবেন না, কারণ এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বললাম। গোডেডি কিন্তু অনেক মানে পরিচিত একটা নাম। আপনারা যারা ডিশে বিভিন্ন অনুষ্ঠান দেখেন, ইন্ডিয়ান চ্যানেল দেখেন, তারা হয়তো গোডেডির বিজ্ঞাপন দেখেছেন ইন্ডিয়ান চ্যানেলগুলোতে। এই গোডেডি কিন্তু ওরা প্রচুর টাকা ঢালে এই বিজ্ঞাপনের পেছনে লোকজনকে, যার কারণে সাধারণ যারা কাস্টমার তারা এই গোডেডির বিজ্ঞাপন দেখেই প্রলোভিত হয়ে ওদের থেকে হোস্টিং কিনে ফেলে। এরা মানে কিন্তু ওয়ার্ল্ডের বড় হোস্টিং কোম্পানির মধ্যে একটা কোম্পানি গোডেডি।
কিন্তু এদের সার্ভিস ওয়েব মানে হোস্টিংটা পারফরমেন্স ভালো না, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বললাম। এবং মজার একটা জিনিস বলি, আমার যখন আমি ফাইবারে কাজ করি, আমার কোনো ক্লায়েন্ট আমার কাছে কাজ নিয়ে আসে, তার অ্যাকাউন্টটা যদি গোডে দিতে হয়, আমি কিন্তু তাকে $5, $10, $20 এক্সট্রা চার্জ করি। কারণ গোডেডিতে কাজ করতে গেলে প্রচুর মানে কি বলে, এই যে এখনকার চলিত বাংলায় যেটা বলে প্রচুর প্যারা নিতে হয়, মানে প্রচুর পরিমাণ হ্যাসেল পোহাইতে হয় গোডেডির হোস্টিং এ কাজ করতে গেলে। আপনার মানে সময় বেশি ব্যয় হবে, টেনশন বেশি ব্যয় হবে। আমি এই কারণে কোনো কাস্টমার যদি আমার কাছে আসে কোনো সার্ভিস নিয়ে, তার যদি অলরেডি গোডেডির হোস্টিং থাকে, সেক্ষেত্রে আমি তার থেকে সার্ভিস চার্জটা বেশি নিই। এটা আমার ব্যক্তিগত মানে তথ্য বা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলাম। তবে এটা কিন্তু বড় বড় হোস্টিং কোম্পানির মধ্যে একটা গোডেডি। তারপরে আরেকটা আছে হচ্ছে হোস্টগেটর। এইটা মোটামুটি ভালো একটা হোস্টিং প্রোভাইডার, hostgator.com। এদের কাছ থেকেও আপনি ডোমেইনও কিনতে পারবেন, হোস্টিংও কিনতে পারবেন। আসলে কি বেশিরভাগ কোম্পানি ডোমেইন হোস্টিং দুইটাই প্রোভাইড করে, শুধু হোস্টিং শুধু ডোমেইন এরকম কোম্পানি আছে খুব কম। মানে অধিকাংশ কোম্পানি দেখবেন ওরা ডোমেইনও সেল করে, হোস্টিংও সেল করে। এটাও একটা খুব নামকরা হোস্টিং কোম্পানি, হোস্টগেটর। এরপরে আরেকটা হচ্ছে আয়োনস। এইটা হচ্ছে আপনার জার্মানির বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর একটা পপুলার হোস্টিং কোম্পানি আয়োনসটা। এইটা মানে সারা পৃথিবীর জনপ্রিয় বা বিখ্যাত কোনো হোস্টিং কোম্পানি না, তারপরও আমি এটাকে লিস্টের মধ্যে কেন রাখলাম এটা নিয়ে একটু সংক্ষেপে বলি আপনাদেরকে। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, কাজ শিখার পরে যখন আপনি দক্ষ হয়ে যাবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে বিদেশের। তো এই যে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এর মধ্যে বেশি ক্লায়েন্ট পাবেন হচ্ছে আমেরিকার ক্লায়েন্ট পাবেন, কানাডার ক্লায়েন্ট পাবেন, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট পাবেন, ইউকের ক্লায়েন্ট পাবেন, আর পাবেন ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির ক্লায়েন্ট বেশি পাবেন, আপনার আরেকটা হচ্ছে ইটালির ক্লায়েন্ট বেশি পাবেন, সুইজারল্যান্ডের ক্লায়েন্ট বেশি পাবেন। মানে যারা হচ্ছে এই যে সুইজারল্যান্ড বলেন, ইটালি বলেন, জার্মানি বলেন, এগুলো হচ্ছে কি ইউরোপের মধ্যে উন্নত বা ধনী দেশ, যার কারণে ওদের ক্লায়েন্টটা আপনি বেশি পাবেন। যদি পুরো ইউরোপের ক্লায়েন্ট বিচার করেন তাহলে আপনি জার্মানির ক্লায়েন্ট বেশি পাবেন। জার্মানি অ্যাটলিস্ট আমি জার্মানির ক্লায়েন্ট বেশি পাই ইউরোপের মধ্যে, যার ফলে এই যে আমি ইউরোপিয়ান ক্লায়েন্ট গুলোর সাথে যে কাজ করি, ওদেরকে হ্যান্ডেল করি, ওদের অধিকাংশ হোস্টিং দেখা যায় আয়োনসে। এই ionos.de, এই যে ডি যেটা দেখতেছেন এটা হচ্ছে জার্মানির ডোমেইন আর কি, মানে ওই ডি দিয়ে বোঝাচ্ছে এই ওয়েবসাইটটা জার্মানির। তবে এটা আয়োনসটা ইউরোপে খুব জনপ্রিয়, মানে এটা ইউরোপিয়ানরা প্রচুর ব্যবহার করে এদের সার্ভিস আয়োনসের। সেজন্য আমি আপনাদের তালিকায় এটাও রাখলাম আয়োনসটা, কারণ এটা আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনার এইটা নিয়েও কাজ করতে হবে। এরপরে আরেকটা হচ্ছে নেমচিপ। নেমচিপ.com। এই নেমচিপ.comটাও এরাও কি ডোমেইনও প্রোভাইড করে, হোস্টিংও প্রোভাইড করে। মানে আপনি এদের কাছ থেকে ডোমেইনও কিনতে পারবেন, হোস্টিংও কিনতে পারবেন। এটা আমাদের দেশে অনেকেই এটা ব্যবহার করে নেমচিপ। আর আছে কি না, আর নাই। ওহো, আসল জিনিসই তো বলি নাই। হ্যাঁ আছে, এই যে এটা সাইট গ্রাউন্ড। এইবার আসেন, আমাকে যদি কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আমি কাদের হোস্টিং কিনবো, আমাকে যদি ব্যক্তিগতভাবে
কোনো ক্লায়েন্ট আমাকে ফাইবারে বা মার্কেট প্লেসে আমাকে যখন জিজ্ঞেস করে যে আমি কাদের হোস্টিং কিনবো, তখন আমি চোখ বন্ধ করে তাদেরকে বলি সাইট গ্রাউন্ড থেকে হোস্টিং নাও। মানে আমার বিচারে এই যেই কয়টা হোস্টিং কোম্পানি আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এর মধ্যে বেস্ট হোস্টিং কোম্পানি হচ্ছে সাইট গ্রাউন্ড। তো আপনারা যখন ক্লায়েন্টকে সাজেস্ট করবেন এটা করতে পারেন, বাকিটা আপনাদের কাজের অভিজ্ঞতার আলোকে যার যেটা ভালো মনে হয় সেখানে করবেন, কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি সাইট গ্রাউন্ডটা সাজেস্ট করি ক্লায়েন্টকে। ক্লায়েন্ট যখন আমাকে জিজ্ঞেস করে যে আমি কোন হোস্টিংটা নেব, আমি বলি তুমি সাইট গ্রাউন্ড থেকে নাও। অথবা ক্লায়েন্টের ধরেন গোডেডিতে অ্যাকাউন্ট আছে, আমি আমার এরকম পরিচিত অনেক ক্লায়েন্টকে আমি গোডেডি থেকে সাইট গ্রাউন্ডে ট্রান্সফার করে দিছি। আমি ওদের একটা দুইটা তিনটা কাজ করছি, আমি বলি দেখো তোমার এই হোস্টিং এর যা অবস্থা, এখানে আমার কাজ করতে গিয়ে পাগল হয়ে যাওয়ার দশা হয়ে যায়, তুমি এক কাজ করো হোস্টিংটা চেঞ্জ করে ফেলো। এটা তার হুট করে নতুন কাউকে বলা যায় না। যখন তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় তখন আমি বলি তাকে যে এই গোডেডির হোস্টিং এর পারফরমেন্সও ভালো না, ওদের সবকিছু সার্ভিসও ভালো না, তুমি এই হোস্টিংটা নাও। এইভাবে কিন্তু আমি তাদেরকে সাজেস্ট করি সাইট গ্রাউন্ড নেওয়ার জন্য। তো আপনারা এই সাইট গ্রাউন্ডটাও মাথায় রাখবেন। তাহলে আমি আপনাদেরকে কয়টা হোস্টিং কোম্পানির নাম দেখালাম, একটা হচ্ছে siteground.com, একটা হচ্ছে namecheap.com, আর একটা হলো ionos.de, এরপরে হলো hostgator.com, তারপরে হলো godaddy.com, এরপরে dreamhost.com, digitalocean.com। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আমি বারবার এই যে মার্কেট প্লেস কথাটা কেন বলতেছি জানেন? মার্কেট প্লেস কথাটা বলতেছি এই কারণে, আপনি যখন একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হয়ে যাবেন, আপনি যখন জুমলা এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনি বাংলাদেশের সাতক্ষীরার, চট্টগ্রামের, ঢাকার এরকম কারো ওয়েবসাইট বানাবেন এই আশা করে বসে থাকলে হবে না। আসল ইনকাম কিন্তু হচ্ছে মার্কেট প্লেসে। আপনি ধরেন বাংলাদেশে কারো একটা ওয়েবসাইট বানাবেন, আপনাকে 10,000 টাকা দিবে, কিন্তু আপনি মার্কেট প্লেসে সেটা হয়তো $300 নিতে পারবেন। তাহলে $300 আপনার ওই মার্কেট প্লেসে সার্ভিস চার্জ কেটে টেটে আপনি ওখান থেকে দেখা গেল আপনি প্রায় 30-32 হাজার টাকা পেয়ে যাবেন। যার কারণে মার্কেট প্লেসের কথাটা আমি বারবার বলছি আপনাদেরকে, যে আপনি যখন দক্ষ হয়ে যাবেন তখন আপনাকে মার্কেট প্লেসে আপনাকে যুক্ত হইতে হবে। কাজগুলো আপনার মেধাটাকে, আপনার জ্ঞানটাকে সেল করার জন্য মার্কেট প্লেসে যুক্ত হইতে হবে। লোকাল কাজ পেলে অবশ্যই করবেন, বা নতুন অবস্থায় লোকাল কাজেই বেশি পাবেন, ওগুলো দিয়ে হাত পাকাবেন আস্তে আস্তে পরে, কিন্তু আপনার আলটিমেট গোল থাকবে মার্কেট প্লেসে কাজ করা, ওখান থেকে আপনি আর্নিং করা। ওটা যেহেতু ডলারে আর্নিং হবে, সেটা বাংলাদেশে এসে অনেক গুণ বেশি হয়ে যাবে টাকাটা, যার কারণে অনেক বেশি বড় একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। তো এই যে কয়টা আমি আপনাদেরকে এখানে ডোমেন হোস্টিং কোম্পানির নাম সাজেস্ট করলাম, এগুলো আমার এই দীর্ঘ 21-22 বছরের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি। আমার যারা ক্লায়েন্ট আছে, মার্কেট প্লেসে যারা ক্লায়েন্ট আছে, তারা মূলত এই ঘুরে ফিরে এই হোস্টিং গুলাই ব্যবহার করে। আরো অন্যান্য নাম না জানা, অজানা, অখ্যাত অনেক হোস্টিং এ আছে, কিন্তু কমন যদি কিছু হোস্টিং আপনি শর্টিং করেন, আমি আপনাদেরকে যে কয়টা দেখালাম এইটাই। মানে আপনি যদি 100 জন ক্লায়েন্টের সাথে ডিল করেন, এর মধ্যে দেখবেন 80 জনের ক্লায়েন্টের হবে আমি যে কয়টা ওয়েবসাইট দেখালাম এদের থেকে সার্ভিস কেনা, ডোমেইন হোস্টিং। তো যেহেতু আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা ক্লাসের শেষে একবার একটু ওয়েবসাইট গুলো ভিজিট করে দেখবেন। এখন তার আপনি এখান থেকে ডোমেইনও কিনবেন না, হোস্টিংও কিনবেন না, শুধু মানে একটু ভিজিট করে দেখলেন আর কি, এইটাও একটা অভিজ্ঞতা। আপনি মার্কেটে কোনো জিনিস কিনতে যাননি, কিন্তু একটা মার্কেটে ঢুকে যখন আপনি এই দোকান সেই দোকান একটু এইদিকে উকি দিবেন, একটু এই দোকানে এই জিনিসটা একটু দেখলেন, ধরে দেখলেন, এটাতে কি হলো, আপনি আজকে কিনছেন না ঠিক আছে, কিন্তু যেই দিন আপনি কিনতে যাবেন তখন আপনার মাথায় কাজ করবে, হ্যাঁ আমি তো অমুক দোকানে এই জিনিসটা দেখেছিলাম। ওই দিন কিন্তু আপনি জিনিস কিনতে যাননি, কিন্তু যেহেতু মার্কেটটা ঘুরে দেখেছিলেন, আপনার মাথায় একটা ধারণা হয়ে গেছে যে অমুক দোকানে এই জিনিসটা মনে হয় ভালো পাওয়া যায়। আপনি পরে কখনো কিনতে গেলে বা কোনো বন্ধু বান্ধব কেউ যদি আপনার কাছে সাজেশন চায়, তখন বলবেন যে হ্যাঁ আমি অমুকের কাছে এই জিনিসটা দেখেছিলাম, অমুক দোকানে যাও, ওখানে পাওয়া যেতে পারে। তো এই বিষয়টা হচ্ছে ওয়েবসাইট গুলো ভিজিট করতে বলতেছে আপনাদেরকে ওই কারণেই। এই ওয়েবসাইট গুলো ক্লাস শেষে আপনারা ভিজিট করবেন। মানে আজকের ক্লাসের আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ হচ্ছে আমি যে কয়টা ওয়েবসাইট বললাম এই ওয়েবসাইট গুলো আপনারা ভিজিট করবেন।
আর এই যেটা domain.airhost.com এটা মনে হয় ওখানে লিস্টের মধ্যে দিই নাই আমি ডোমেইন চেক করার জন্য। তা আমি আপনাদের ওই এই ক্লাসের যে চ্যাট গ্রুপটা আছে আমাদের, ওই ক্লাসের চ্যাট গ্রুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে লিংকটা পেয়ে যাবেন domain.airhost.com। ভাই হোস্টিং এর নাম ভালো হতো। হোস্টিং এর গুলো এই যে গ্রুপ থেকেই কিন্তু দেখালাম, আপনারা যখন এই গ্রুপে জয়েন করবেন ঝাপসা আসতেছে, মানে ক্লিয়ার আসতেছে না আপনার এই স্ক্রিন, মাঝে মাঝে ঝাপসা আসতেছে। না আমি কি বলছি বুঝতে পেরেছেন? এই যে এই আপনারা সবাই কিন্তু এই গ্রুপটাতে জয়েন করবেন, জ্যাফর জুমলা জ্যাফর জুয়েল ওসমান গ্রুপটাতে জয়েন করবেন, ঠিক আছে? এখানে জয়েন করার পরে আপনি আমার এই লেভেল 1 সম্পূরক নোট, লেভেল 1 সম্পূরক নোট 4, না এটাও না, সরি, এই যেটা লেভেল 1 সম্পূরক নোট 1 এখানে আছে, দেওয়া আছে সবগুলো। জি ভাই ঠিক আছে, ঠিক আছে, এখান জি। থেকে পেয়ে যাবেন। আপনাদের মানে বাড়ির কাজ বা হোমওয়ার্ক হচ্ছে এটাই, মানে এই ক্লাসের। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট কি সেটা সম্পর্কেও আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি, ডোমেইন কি সেটা সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি। আপনারা এই যে আমি যেটা লিংক দিয়েছি domain.airhost.com, এখানে ঢুকে বিভিন্ন কাল্পনিক ডোমেইন নেম সার্চ দিয়ে দেখবেন। এটার জন্য আপনাদের কোনো টাকা খরচ হবে না বা কোনো সমস্যা নেই। এখানে আমি যেরকম এই যে জনতা ফার্মেসি আমার মাথায় হঠাৎ করে আসছে, আমি ওটা সার্চ দিয়েছি। আরোগ্য হসপিটাল বাস্তবে আছে কিনা জানি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আমি এখানে আপনাদেরকে সার্চ দিয়ে দেখিয়েছি, আপনারাও একটু প্র্যাকটিস করবেন। মানে আপনি ধরেন একটা গাড়ি মোটরসাইকেল কেনার পরে মোটরসাইকেলটা যদি চালাতে নাও পারেন, মোটরসাইকেলটা কিভাবে স্টার্ট দিতে হয়, কিভাবে তেলের ট্যাঙ্কিটা খুলতে হয়, কিভাবে সিগন্যাল লাইট গুলো জ্বালাতে হয়, কিভাবে হেডলাইট হাই লো করতে হয়, এগুলা যখন দেখবেন তাহলে কি আপনি আস্তে আস্তে মোটরসাইকেলটা সম্পর্কে একটু ফ্যামিলিয়ার হয়ে যাবেন। চালানোটা শিখতে হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে আপনি ওই বাইকটা নিয়ে আপনি একটু ফ্যামিলিয়ার হয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে সেরকম, মানে এখানে আপনি যদিও আপনি এখন কোনো ডোমেইন কিনবেন না বা বাস্তবে কোনো ডোমেইন নিয়ে আপনি কাজ করবেন না, কিন্তু বিভিন্ন যেভাবে আমি বললাম এভাবে সার্চ করে দেখবেন, তাহলে একটা আপনার ফ্যামিলিয়ারিটি চলে আসবে এগুলো ডোমেইন সার্চ করা, হোস্টিং কোম্পানির এই বিষয়গুলো নিয়ে। তো এই আমাদের ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং প্রোভাইডার পরিচিতি এইটাও হয়ে গেছে। আর এই ডোমেইন রেজিস্ট্রেশনটাও এই ফাঁকে কিন্তু হয়ে গেছে, যেটা আমি এই যে domain.airhost.com এখানে যেটা আপনাদেরকে দেখালাম। যেমন ধরেন জনতা ফার্মা, এই জনতা ফার্মার ডোমেইনটা আপনাকে কিনতে হলে এখানে আপনি সার্চ দিতে পারবেন, সার্চ দিয়ে এই যে অ্যাভেলেবেল আছে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে চেক আউটে যাবেন, চেক আউটে গিয়ে এখানে আরো কিছু অপশন, আপনি কিনবেন কিনা জিজ্ঞেস করতেছেন, নো থ্যাঙ্কস দিলেন, প্রসিড টু কার্টে গেলেন। এরপরে এখানে আপনাকে একটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা পারচেজ করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম। তবে আমি এখানে একটা কথা বলে রাখি, এইটা তো হচ্ছে এই ওয়েবসাইটের নিয়ম। আপনি যখন গোডেডি থেকে ডোমেইন কিনবেন তখন সেটা গোডেডির নিয়ম অনুযায়ী হবে। আপনি যখন এই যে ড্রিম হোস্ট থেকে ডোমেইন কিনবেন তখন সেটা ড্রিম হোস্টের সিস্টেম অনুযায়ী হবে। মানে বিষয়টা হলো ধরেন আপনি অ্যাপাচি একটা বাইক কিনলেন, আরেকজনের ধরেন একটা হোন্ডা বাইক আছে, আরেকজনের একটা সুজুকি জিক্সার বাইক আছে, তিনটা কিন্তু তিন কোম্পানির বাইক, তিনটার লুক তিন রকম, কিন্তু মূল কনসেপ্ট কিন্তু সেম। লাইট হাই ডিম করা, হয়তো সুইচটা এটাতে একটু এই পাশে আছে, ওইটাতে আর একটু অন্যভাবে দেওয়া আছে, একটু হয়তো এদিক ওইদিক হতে পারে। তো এরকম মানে আপনার মূল কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকবে, আপনার মূল কনসেপ্ট ক্লিয়ার থাকা মানে কি আমার লাগবে একটা ডোমেইন, আমার লাগবে হচ্ছে হোস্টিং। তাহলে আপনি ডোমেইন কিভাবে সার্চ করতে হয় জেনে গেলেন, সেখান থেকে দেখে আপনি জিনিসটা রেজিস্ট্রেশনের পদ্ধতিটাও পেয়ে যাবেন। বা প্রথমবার একটু আনইজি মনে হলো, আস্তে আস্তে যখন আপনি একবার দুবার রেজিস্ট্রেশন করবেন এগুলো আপনার কাছে কোনো কিছুই মনে হবে না। এই যে আমি আজকে আপনাদেরকে যেই ক্লাসটা নিচ্ছি, এটা আপনাদের যারা নতুন তাদের কাছে হয়তো মনে হতে পারে যে অনেক বিশাল কিছু, আসলে কিছুই না। এইগুলো
মানে গুনার মধ্যেও পড়ে না। আমি আজকে আপনাদেরকে আজকে যা বলছি এগুলো গুনার মধ্যেও পড়ে না। যারা প্রফেশনাল যখন হয়ে যায় তখন এগুলো গুনার মধ্যেও পড়ে না। কিন্তু যেহেতু আপনারা নতুন, একেবারে স্ক্র্যাচ থেকে থেকে আপনারা শুরু করতেছেন ওয়েব ডেভেলপমেন্ট, তাই আমার মনে হয়েছে এগুলো যদি আমি বাদ দিয়ে যাই তাহলে আপনাদের শেখাটা এক পেশে হয়ে যাবে। আপনাদের অনেক কিছু নলেজ, মানে ওভারঅল নলেজ আপনাদের ধারণাটা থাকবে না। তাই আমি একদম স্ক্র্যাচ থেকে সেটা শুরু করেছি। যেভাবে বললে আপনারা একদম জিরো থেকে জ্ঞানটা আহরণ করতে পারবেন। আর এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আমার ক্লাসগুলোতে মুখস্থ করার কিছু নেই। আপনারা ভয় পাবেন না বা টেনশন নেবেন না যে অনেক কিছু মুখস্থ করতে হবে, অনেক কিছু করতে হবে, এরকম কিছুই নেই। আমি বারবার বলছি মুখস্থ করার কিছুই নেই। আপনারা শুধু আমার ক্লাসগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করবেন। আমি যা করতে বলবো সেটা বাসায় ক্লাসের পরে অন্য সময়গুলোতে প্র্যাকটিস করবেন। আপনাদের সপ্তাহে 2টা ক্লাস, একটা হচ্ছে আজকে কি বার, আজকে সোমবার, একটা সোমবারে আর একটা বৃহস্পতিবারে। তার মানে সোমবারে যে ক্লাসটা করবেন সেটা প্র্যাকটিস করার জন্য মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের দিন এই সময়টা আপনি পাচ্ছেন প্র্যাকটিস করার জন্য। বৃহস্পতিবার যে ক্লাসটা করবেন শুক্র, শনি, রবি এবং সোমবারের দিন এই সময়টা আপনি পাচ্ছেন। তার মানে কি পর্যাপ্ত সময়। মানে আপনি যদি একটু মানে মনোযোগী হন, আগ্রহী হন, তাহলে আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না। আপনারা আমার ক্লাস শেষে যেটা করবেন, এখান থেকে ওই স্কাইপিতে ভিডিওটা আপনাদেরকে ডাউনলোড করার জন্য অপশন দেবে, ক্লাসের ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সেই ভিডিও দেখে দেখে আমি যেভাবে বলেছি আপনারা ধরেন আপনি 1 মিনিট দেখলেন, ভিডিওটা পজ করে রাখলেন, যে domain.airhost.com এ ঢুকতে বলছে, ভিডিওটা পজ করে রাখলেন, আপনিও domain.airhost.com এ ঢুকলেন। এরপরে আমি janatafarma.com লিখে সার্চ দিছি, আপনি ভিডিওটা পজ করে রাখলেন, এখানে আপনি janatafarma.com লিখে সার্চ দিবেন। ঠিক এইটাই, মানে আমি যা করেছি তাই শুধু আপনি দেখে দেখে করবেন, এখানে মুখস্থ করার কিছু নেই। আর এগুলা যা বললাম এগুলাকে খুব টেনশন নেওয়ার কিছু নেই, এগুলা সিম্পল জিনিস। এখন আজকে প্রথম ক্লাস, ইনশাল্লাহ ষষ্ঠ সপ্তম ক্লাসে গিয়ে আপনি বুঝতে পারবেন প্রথম ক্লাসে যা বলেছিলাম এগুলা নাথিং, কিছুই না। এটা বুঝতে আপনারা নিজেরাই ফিল করবেন, উপলব্ধি করবেন। তো যেটা বলছিলাম এইটাই, প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে জিনিসটা, আমি যা বলবো তা প্র্যাকটিস করবেন। এইবার আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন আর হোস্টিং প্যাকেজ এই অংশটা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে কভার হয় নাই। একটু আমি আপনাদেরকে এটা নিয়ে হালকা ধারণা দিই, বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ধরেন কোম্পানিগুলো বিভিন্ন রকম হোস্টিং প্যাকেজ দেয়। আমি ওই যেহেতু সাইট গ্রাউন্ডটা ভালো বলেছি, সাইট গ্রাউন্ডের হোস্টিং প্যাকেজটা দেখি। এই যে ওয়েব হোস্টিং এ গেলে দেখেন ওয়েব হোস্টিং, এখানে যদি যাই ওদের দেখেন এই যে একটা স্টার্টআপ প্যাকেজ আছে, একটা গ্রো গিগ প্যাকেজ আছে, একটা গো গিগ প্যাকেজ আছে। এরকম প্রতিটা হোস্টিং কোম্পানিরই মিনিমাম 3-4টা করে প্যাকেজ থাকে। ধরেন এই প্যাকেজটা নিলে আপনি এই সুবিধাগুলো পাবেন, এইটার রেট পড়বে এত, এই প্যাকেজটা নিলে রেট পড়বে এত, এই সুবিধাটা পাবেন। দেখেন যেমন একটু করে যদি আমরা দেখি, এখানে স্টার্টআপ প্যাকেজটা প্রতি মাসে রেট হচ্ছে প্রায় $4, 3.99 এটাতে আপনি ওয়েবসাইট রাখতে পারবেন একটা। তার মানে কি যারা প্রথমে শুরু করতেছেন তাদের জন্য এটাই যথেষ্ট। আবার ধরেন এই যে গ্রো বিগ এর মধ্যে কি হচ্ছে 6.69 সেন্ট, মানে $7 একটু কম প্রতি মাসে। এই প্যাকেজটা যদি নেন দেখেন আপনি আনলিমিটেড ওয়েবসাইট, মানে আপনার যতটা খুশি ওয়েবসাইট রাখতে পারবেন, সেটা এই 20 GB স্পেসের মধ্যে। মানে আনলিমিটেড কথাটা শুনলে মানে আক্ষরিক অর্থে কি যার কোনো লিমিট নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, পৃথিবীতে সবকিছু লিমিট আছে, একটা জিনিসের লিমিট নেই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া বা আমাদের সৃষ্টিকর্তা যারা মানে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার দয়াটার কোনো লিমিট নেই। ওইটা আসলে কোনো লিমিট নেই, ওইটা হচ্ছে লিমিটলেস। এটা ছাড়া পৃথিবীতে সবকিছুর লিমিট আছে, যেটা আনলিমিটেড বলতেছে সে আনলিমিটেডেরও লিমিট আছে।
মানে যদিও এটা আনলিমিটেড শুনতে কি আপনার যতটা খুশি, আপনার 100টা ওয়েবসাইট রাখতে চাইলে 100টা রাখতে পারবেন, 1000টা রাখতে চাইলে 1000টা রাখতে পারবেন। বিষয়টা তো তাই বোঝাচ্ছে নাকি? কিন্তু আসলে দেখেন আবার ওই আনলিমিটেডের আবার একটা লিমিট আছে, কি আপনার স্পেস হচ্ছে 20 জিবি। এই 20 জিবি স্পেসে আপনি যতটা ওয়েবসাইট রাখতে পারেন, তার কোনো লিমিট নেই। তারপরে যেমন ধরেন গো গিগ, আপনার যখন বিজনেস আরো বেড়ে যাবে, অনেকগুলো আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, তখন আর আপনার এই প্যাকেজগুলো পোষাবে না। দেখেন এইটা হচ্ছে $11 একটু কম প্রতি মাসে, আনলিমিটেড ওয়েবসাইট এটাও, কিন্তু এটার স্পেস হচ্ছে 40 জিবি, মানে এইটার দ্বিগুণ এরকম। তো এই যে প্যাকেজগুলো, হোস্টিং এর প্যাকেজগুলোতে সাধারণত এইভাবেই ক্লাসিফাই করা থাকে যে আপনি কতটুকু স্পেস পাবেন। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে হোস্টিং এ আপনি কতটুকু স্পেস পাবেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি হোস্টিং এ কি পরিমাণ ব্যান্ডউইথ বা ট্রাফিক পাবেন, মান্থলি ট্রাফিক। যেমন এইটার ক্ষেত্রে দেখেন 10,000 ভিজিটস মান্থলি, মানে এই প্যাকেজটা নিলে আপনার যদি প্রতি মাসে 10,000 জন ভিজিটর হয়, তাহলে এই প্যাকেজটা আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনার যদি প্রতি মাসে 1 লাখ ভিজিটর হয়, তখন আপনার এই প্যাকেজটা আপনার জন্য যথেষ্ট না। আপনার ওয়েবসাইটটা যদি তত পপুলার হয়, ওই রকম পপুলার হয়, আপনার যদি ওইরকম 1 লক্ষের মতো ভিজিটর থাকে, তাহলে আপনার এই প্যাকেজটা নিতে হবে। আর আবার এখানে দেখেন আনমিটারেড ট্রাফিক, মানে এইটার ক্ষেত্রে ওরা কোনো লিমিটেশন নাই, আপনার 1 লাখ আসুক 10 লাখ আসুক ভিজিটর, কোনো সমস্যা নাই, এটা কাজ করবে। তো এরকম এই আবার যদি ধরেন আমরা হোস্ট গেটওয়ে যাই, হোস্ট গেটওয়ের হোস্টিং প্যাকেজ দেখি, যেমন ধরেন ওয়েব হোস্টিং, এই হোস্ট গেটওয়ে দেখেন হ্যাচিং প্ল্যান, বেবি প্ল্যান, বিজনেস প্ল্যান, ওরা এগুলো এক এক কোম্পানি এক এক রকম নাম দেয় আর কি, ওটা মুখ্য না। দেখেন এটা হচ্ছে 3.75 পার মান্থ। এটাতে কি আপনি 10টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, আপনার স্পেস থাকবে 10 জিবি। এই বেবি প্ল্যান আপনার 20টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, বিজনেস প্ল্যান আপনি 50টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। মানে এই একটা এই এই একটা প্ল্যান কিনলে আপনি 50টা পর্যন্ত ওয়েবসাইট রাখতে পারবেন আপনার কাস্টমার। এরকম বিভিন্ন হোস্টিং কোম্পানিগুলো বিভিন্ন হোস্টিং প্যাকেজ দেয়, আপনি এবার আপনার জন্য যেটা উপযুক্ত সেই প্যাকেজটাই আপনাকে নিতে হবে, বা আপনি নেবেন। আমি বারবার কিন্তু নিতে হবে বলতে কিন্তু আপনি এটা ভাববেন না যে সবসময় আপনাকেই কিনতে হবে। অনেক ক্ষেত্রে আপনাকে কিনতে হবে না, বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কিনতে হবে না, আপনার ক্লায়েন্ট কিনবে। আপনি যার জন্য ওয়েবসাইট বানাবেন সে কিনবে। ধরেন আমি হচ্ছি মিস্ত্রি, আমি ওয়েবসাইট বানাই, ধরেন একজন কাঠ মিস্ত্রি বা একজন থাইয়ের মিস্ত্রি বা একজন রাজমিস্ত্রি, সে যখন আমার বাসায় আসবে, ধরেন কাঠ মিস্ত্রির কথাই বলি, কাঠ মিস্ত্রি যখন আমার বাসায় আসবে, আমি একটা ফার্নিচার বানাবো, কাঠ কেনার দায়িত্ব কার? আমার। মিস্ত্রি সেই আমার কেনা কাঠ দিয়ে ফার্নিচারটা বানাই দেবে, পেরেক কেনার দায়িত্ব আমার, মানে টাকাটা দেওয়ার দায়িত্ব আমার। হয়তো মিস্ত্রি নিজে গিয়ে কিনে নিয়ে আসবে বা আপনার সাথে যাবে, যাই হোক সোজা কথা, কিন্তু কেনার দায়িত্ব হচ্ছে যিনি সার্ভিসটা নিচ্ছেন তার। সেরকম আপনি যখন ওয়েবসাইটটা বানাবেন, এগুলো আপনার ক্লায়েন্টেই কিনবে, কিন্তু আপনাকে তো সাজেস্ট করতে হবে ক্লায়েন্টকে যে আপনি এইটা কেনেন, এটা আপনার জন্য বেস্ট হবে, এটা আপনার জন্য ইয়ে হবে, বা এই কোম্পানির থেকে নেন, এটা ভালো হবে। তো এগুলো আস্তে আস্তে, এখনই সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, আমি বলেছি জাস্ট মাথায় রাখেন, মুখস্থ করতে হবে না, সিরিয়াসলিও নিতে হবে না। এই আজকের ক্লাসে যা বলেছি, একটু ভিডিওটা দেখবেন, প্র্যাকটিস করবেন, এইটুকুই। তো আমাদের আজকের ক্লাসের পাঠ্যসূচির মধ্যে এইটুকুই ছিল। এইবার আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো, মানে আমি এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা নিলাম, এর মধ্যে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু আরো একটু বাড়তি বোঝার প্রয়োজন মনে করছেন, আপনারা আমাকে এবার প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আপনারা প্রশ্ন করতে পারেন কারো কোনো কিছু জানার থাকলে আজকের ক্লাস সংক্রান্ত। কারো কি কোনো প্রশ্ন নেই? ভাইয়া যে হোস্টিং
যে বিষয়টা আর কি, হ্যাঁ, ওইটা কি আপনার ওয়েবসাইটটারে সাজাতে, মানে ওয়েবসাইটটারে কি মানে হোস্টিং এর সাথে ওয়েবসাইটের এটার সম্পর্কটা কি? ওইটা কি মূলত একটা হোস্টিং এর সাথে ওয়েবসাইটের সম্পর্ক হচ্ছে আপনি একটা নতুন বাসায় উঠবেন, আপনি বিয়ে শাদী করেছেন, নতুন সংসার হয়েছে, নতুন বাসায় উঠবেন। এই যে নতুন বাসায় উঠবেন, একটা বাসা ভাড়া নিলেন, বাসা ভাড়া নেওয়ার পরে আপনি কি করলেন, সেখানে ফার্নিচার কিনলেন, বিছানা কিনলেন, ফ্রিজ কিনলেন, টিভি কিনলেন, ওভেন কিনলেন, আপনি আপনার প্রয়োজন মতো জিনিসগুলো কিনলেন। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের বাস্তবের বাড়ি, আর ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ভার্চুয়াল বাড়ি, ইন্টারনেটের বাড়ি। তাহলে ওখানে আপনার ইনফরমেশন গুলো থাকবে। তাহলে হোস্টিংটা হচ্ছে এই যে বাড়িটা শুরু করার জন্য, সংসারটা শুরু করার জন্য আপনি প্রথমে কি করেছেন, একটা খালি বাসা ভাড়া নিয়েছেন। তো হোস্টিংটা হচ্ছে আপনি খালি বাসার সাথে তুলনা করতে পারেন। এবার বাকিটা আপনি ওয়েব ডেভেলপার, আপনি ওয়েবসাইটটা তৈরি করে সেই ওয়েবসাইটটা ওখানে রাখবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি বুঝতে পারছি বা ওকে, ক্লিয়ার। ইরফান কিছু জিজ্ঞেস করবেন হয়তো। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্টোরেজ মিনিমাম কতটুক হতে পারে, মানে স্টার্টিংটা কতটুক থেকে হতে পারে বা ম্যাক্সিমাম কতটুক যেতে পারে একটা স্টোরেজ? এটার কোনো নির্দিষ্ট হিসাব নেই। ধরেন আপনি একটা ওয়ান পেজের ওয়েবসাইট বানালেন, এটা তো হয়তো দেখা গেল 5 মেগাবাইটে হয়ে গেছে। ওয়ান পেজের ওয়েবসাইটও কিন্তু আছে অনেক, সিঙ্গেল পেজ ওয়েবসাইট, মানে ওই পুরো ওয়েবসাইটে তো একটাই পেজ, উপরে নিচে মানে আর কিছু নেই। এবার আবার দেখা গেল যেমন ইউটিউবের স্পেস তো সে মানে আমার আপনার চিন্তারও বাইরে, এগুলো কত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন গিগাবাইট। আবার ধরেন আমার যে ওয়েবসাইট joelosman.com, এটা এইটার সাইজটা ধরেন ওরকম 200 মতো, 150-200 মেগাবাইটের মতো আমার এই ওয়েবসাইটটার সাইজ। এরকম তো এটার কোনো নির্দিষ্ট নেই, মানে আপনার বাড়িটাতে কি ফার্নিচার থাকবে, বাড়িটাতে কি কি জিনিসপত্র থাকবে, সেটা তো আপনার চাহিদা অনুযায়ী, আপনার রুচি অনুযায়ী, ঠিক আছে? একজন কারো বাড়িতে হয়তো সিম্পল একটা বিছানা আছে আর কিছুই নাই, বা কারো বাড়িতে 3টা বিছানা আছে, সোফা আছে, এরকমও হইতে পারে। তো এইটাই মানে, এটা হোস্টিং এর কোনো স্পেসিফিক কোনো সাইজ নেই যে কতটুকু হবে। জি, আশা বুঝতে করি পেরেছি, বুঝতে ধন্যবাদ। পেরেছেন বিষয়টা। জি, হ্যাঁ। আর আর কারো কোনো প্রশ্ন করতে আপনারা কখনো কোনো দ্বিধা করবেন না, অবশ্যই প্রশ্ন করবেন। এই যে দেখেন ওনারা দুইজন যে দুটো প্রশ্ন করেছে, আপনাদের কিন্তু অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এরকম অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন করতে কোনো রকম দ্বিধা করবেন না। জুয়েল ওসমান ভাই, আপনার কাছে আমার কোশ্চেন যে এই জি, যে যে ক্লাউড হোস্টিং এর কথা একবার আপনি উল্লেখ করলেন, হুম, আর একবার হচ্ছে আমরা যখন আপনি পেমেন্টের ব্যাপারটা দেখাচ্ছিলেন যে বিভিন্ন প্ল্যান আছে, হ্যাঁ, ওর মধ্যে ছিল যে 20 জিবি এসএসডি বা এরকম কিছু একটা, হুম, এই হুম। বিষয়ে হচ্ছে আর কি। আচ্ছা, ক্লাউড হোস্টিং আর এসএসডি এই দুইটা জিনিস আমি ইচ্ছে করে ইগনোর করে গেছি এই কারণে, আপনারা আছেন এখন ক্লাস 1-এ, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে এখন এসএসসির পার্ট নিই, এটা আলটিমেটলি এসএসসির পার্টটা আপনাদের কোনো কাজে আসবে না, কিন্তু আপনাদের জন্য এটা মানে বার্ডেন হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি একটু হালকা ধারণা দিই। আহ, আমরা যখন কোন একটা মার্কেটে যাই, একটা শপিং সুপার মার্কেটে গেলাম, মার্কেটে কিছু কিছু মার্কেটে দেখবেন শুধু সিঁড়ি আছে, আবার কিছু কিছু মার্কেটে দেখবেন সিঁড়িও আছে, লিফটও আছে, আবার কিছু কিছু মার্কেটে দেখবেন এসকেলেটর আছে, আপনাকে হাঁটতেও হচ্ছে না, উপরে উঠতে হচ্ছে না, মানে সিঁড়ি আপনাকে টেনে উপরে তুলে ফেলতেছে। এই যে দেখেন, তার মানে কি, তিনটাই মার্কেট, একটাতে শুধু সিঁড়ি আছে, একটাতে লিফট আছে, আরেকটাতে এসকেলেটর আছে। তাহলে মূল জিনিসটা হচ্ছে মার্কেট। এবার মার্কেটটাকে বিভিন্ন প্রযুক্তি দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মালিক পক্ষ সেটাকে সাজিয়েছে। তো এরকম এই ক্লাউড হোস্টিং আর নর্মাল হোস্টিং এর পার্থক্যটা অনেকটা এই ধরনের মনে করতে পারেন। যদি আমি এটাকে টেকনিক্যালি বললে জিনিসটা এরকম, ধরেন আপনার 4টা বাড়ি আছে, আপনার 4টা বাড়ি 4 জায়গায়, সাতক্ষীরাতে একটা
বিনের পোতা, একটা কাটিয়াতে, একটা মেডিকেলের ওখানে, আর একটা বকচরা। আপনার 4টা বাড়ি আছে। এই 4টা বাড়িকে আপনি একইভাবে তৈরি করেছেন, একই জিনিসপত্র, একই ফার্নিচার দিয়ে আপনি বাড়িগুলো রেডি করেছেন। এইবার ধরেন আকাশে উড়ে যাওয়ার সময় একটা বিমান বিধ্বস্ত হয়ে পড়লো আপনার কাটিয়ার বাড়ির উপরে। এটা কিন্তু যদিও হাসির মনে হচ্ছে, আজকের পত্রিকার নিউজ হচ্ছে ব্রাজিলের একটা মুদির দোকানের উপর একটা বিমান বিধ্বস্ত হয়েছে। এটা হচ্ছে আজকের নিউজ। ওই বিমানের সব আরোহী মারা গেছে। হইতেই পারে, আমাদের দুর্ভাগ্য হইলে হতে পারে না যে আপনার যে কাটিয়ার বাড়িটা, ওই বাড়িটার উপরে সেই বিমানটা বিধ্বস্ত হইলো, তাহলে কি আপনার বাড়িটা ধ্বংস হয়ে গেল। কিন্তু আপনার যেহেতু 4টা লোকেশনে 4টা বাড়ি করা আছে, একটা বাড়ির উপরে বিমান পড়তেই পারে, কিন্তু 4টা বাড়ির উপরে একসাথে বিমান পড়বে, এটা তো অকল্পনীয় নাকি? এটা হয়তো 1000 বছরে একবার ঘটবে না এই ঘটনা। একটা বাড়ির উপরে বিমান পড়তেই পারে। তো এই যে আপনি 4টা বাড়ি একই সেটআপে তৈরি করে রাখলেন, আপনার একটা বাড়ির উপর বিমান করে আপনার বাড়িটাকে বিধ্বস্ত করে দিল, কিন্তু আপনার কোনো টেনশন নেই, কারণ আপনার এখনো আরো 3টা সেম বাড়ি আছে। আপনি এটা ভেঙে গেছে, আপনি এটার মেরামত কাজ করবেন আর অন্য একটা বাড়িতে গিয়ে থাকবেন। কিন্তু আমার যদি একটাই বাড়ি থাকে, ধরেন আমি কাটিয়ায় বসে আছি, আমার একটাই বাড়ি, আমার এই বাড়ির উপরে এসে বিমানটা বিধ্বস্ত হলো, তাহলে আমার ক্ষেত্রে কি হবে? আমার ক্ষেত্রে যেটা হবে, আমি কয়েকদিনের জন্য উদ্বাস্ত হয়ে যাব, কারণ আমার তার কোনো বাড়ি নেই। এই বাড়িটা আবার যতক্ষণ পর্যন্ত মেরামত হবে না, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বাস্ত, বা অন্য কোথাও গিয়ে আমাকে টেম্পোরারি থাকতে হবে। তো এই যে সাধারণ হোস্টিং হচ্ছে, ইন্টারনেটে একটা সার্ভারের মধ্যেই আপনার ওয়েবসাইটটা থাকে। আর ক্লাউড হোস্টিং হচ্ছে ওই কোম্পানির অসংখ্য সার্ভার, হয়তো একটা বসানো আছে লস এঞ্জেলসে, একটা বসানো আছে প্যারিসে, একটা বসানো আছে সিঙ্গাপুরে, একটা বসানো আছে দুবাইতে। ওই সার্ভারগুলো সবগুলো কিন্তু ইন্টার কমিউনিকেটেড, মানে আপনি যখন আপনি আপনি দুবাই, সিঙ্গাপুর, প্যারিস এগুলো আপনি দেখতে পাবেন না। আপনি আপনার হোস্টিং অ্যাকাউন্টে ঢুকবেন, আপনি ওখানে আপনার ওয়েবসাইটটা রাখবেন। এবার এই ওয়েবসাইটটা আপনার কি হবে, ওই সবগুলো সার্ভারে ছড়াই যাবে, একই ওয়েবসাইট সবগুলো সার্ভারে ছড়াই যাবে। আমি এটা কিন্তু নন টেকনিক্যাল টার্ম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মানে এটা কিন্তু এমন না যে এইগুলাই মানে এই থিওরি, এইগুলাই মানে সব, এই বিষয়টা এমন না। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে ক্লাউড কম্পিউটিংটা কি আপনি বুঝতে পারেন। তো এইটা যখন এই যে 5টা সার্ভারের মধ্যে আপনার ওয়েবসাইটটা যখন রাখা হবে একই জিনিস, এবার কি হলো, লস এঞ্জেলসের সার্ভারটা যেই বিল্ডিং এ আছে ওই বিল্ডিং এ আগুন লেগে গেল, ওই সার্ভারটা নষ্ট হয়ে গেল, কিন্তু আপনার ওয়েবসাইটটা বন্ধ হবে না। আপনার ওয়েবসাইটটা বন্ধ হবে না কেন? কারণ অলরেডি সেটা আরো 3-4টা সার্ভারের মধ্যে আছে। তার মানে কি, আপনার যারা ভিজিটর তারা কোনো কিছু বুঝতে পারবে না যে আপনার ওয়েবসাইট একটা সার্ভার ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটা সাধারণ সার্ভারের মধ্যে যখন আপনি রাখবেন, তখন ওই সার্ভার, ওই ওই বিল্ডিংটাতে যখন আগুন লাগলো, বা ওই ওই কোম্পানিটাতে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তখন আপনার ওয়েবসাইটটা বন্ধ হয়ে যেতে পারে সাময়িকভাবে। যদিও এগুলো হয় না, সাধারণত হয় না, এগুলো অনেক হাই সিকিউরিটি করা থাকে, অনেক ব্যাকআপ প্রযুক্তি ওখানে অ্যাপ্লাই করা থাকে। তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে জিনিসটা বললাম আর কি। আপনি কি বুঝতে পেরেছেন এখন ক্লাউড কম্পিউটিং আর এমনি সাধারণ হোস্টিং এর বিষয়টা, ক্লাউড সার্ভিস আর মানে ক্লাউড হোস্টিং আর সাধারণ হোস্টিংটা? জি, বুঝতে পারছি। আমার কাছে মনে হইলো যে বাংলাদেশে কিছুদিন আগে যে একটা অগ্নিকাণ্ড হইলো হুম ঢাকা, তো ওনাদের যদি এরকম ধরনের ফর এক্সাম্পল যে ওইখানেও ওটা একটা সার্ভার, হুম হুম অনেক বাংলাদেশে অনেকের অনেক ওয়েবসাইটের বা অনেক তথ্যের একটা সার্ভার হুম। ধরলাম। তো ওইটা যদি দেখা গেছে যে ওদের কোনো ওনাদের যদি ব্যাকআপ থেকে থাকে তাহলে ওইখান থেকে ওটা পুড়ে গেলেও সমস্যা নাই। আসলেই কোনো সমস্যা ছিল না, ওটা তো একটা সাধারণ নাটক ছিল। ও আচ্ছা, ঠিক আছে। ওটা তো যারা টেকনিক্যাল পার্সন ছিল তারা তো তখনই বলেছে যে ওই ডেটা সেন্টারে আগুন লেগেছে, তাতে কি। তো জি, এই হচ্ছে ক্লিয়ার। বিষয় আর কি। ঠিক আছে। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমাদের এখনো ক্লাস 13 মিনিট বাকি আছে। প্রশ্ন করবেন, নির্দ্বিধায় করবেন। প্রশ্ন করলে আপনাদের জানা হবে, অনেক কিছু জটিলতা ক্লিয়ার হয়ে যাবে, সংকোচ করার কিছু নেই। আর কারো কি কোনো প্রশ্ন আছে?
না ভাই, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আশা করছি মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমি আর একটু জিনিস যোগ করি। আমি কিন্তু আপনাদের এই যে চ্যাট গ্রুপে একদম শুরুতে দেখেন আমি একটা মেসেজ দিয়েছি, সেটা হচ্ছে আপনারা সবাই দেখবেন, এই যে যেইটাতে সবাইকে শুভেচ্ছা, আপনারা ক্লাস শুরু হওয়ার আগে এই 4টি কাজ করে ফেলুন। আমি এখানে 4টা কাজ করতে বলেছি। একটা হচ্ছে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখার জন্য। এটা লাইক ফলোটা কেন বলেছি, কারণ আমি যখন কোনো একটা লেখা লিখি বা কোনো একটা ভিডিও পাবলিশ করি সেটা ওখানে দিই, তাহলে আপনার লাইক ফলো দেওয়া থাকলে সেই ফেসবুক পেজে গিয়ে আপনি সেটা দেখতে পাবেন। আমার যেমন ধরেন এইটা হচ্ছে ফেসবুক পেজ, এটা মনে হয় ইতিমধ্যে আপনারা জানেন এখানে, বা অনেকে হয়তো দিয়েছেনও, দিয়ে রাখলে এইটাই হচ্ছে সুবিধা। এইটা হলো ফেসবুক পেজ। এখানে একটা জিনিস গুলাই ফেলবেন না, একটা কিন্তু ফেসবুক পেজ আর আরেকটা হচ্ছে ফেসবুক গ্রুপ, দুটা আছে কিন্তু। পেজটা হচ্ছে জাস্ট আমি যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিই আপনারা শুধু তাই দেখতে পান এখানে ফেসবুক পেজের মধ্যে। আর গ্রুপটা হচ্ছে মানে বোথ ওয়ে কমিউনিকেশন, এখানে আপনিও পোস্ট করতে পারেন, আমিও পোস্ট করতে পারি, সবাই করতে পারে, একজন আরেকজনকে পরামর্শ দিতে পারে, সবকিছু করতে পারে। তো এই জন্য আমাদের এই ক্লাস সংক্রান্ত যত সমস্যা যত কিছু সব এগুলো হয়তো আপনাদের প্রথম দ্বিতীয় ক্লাসে তেমন লাগবে না, কিন্তু এখানেই করবেন। মানে এই গ্রুপটাতে আপনারা সবাই জয়েন করবেন। এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা সবাই মোটামুটি যুক্ত হয়ে গেছেন, স্কাইপি গ্রুপেও সবাই যুক্ত হয়ে গেছেন, যুক্ত না হলে তার ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেন না। আর এই 4 নাম্বারে কিন্তু আমি গ্রুপে জয়েন করার বিষয়টা আপনাদেরকে বলেছি। একই জিনিস হোয়াটসঅ্যাপও দিয়েছি মেসেজটা, স্কাইপিতেও দিয়েছি। আপনারা একটু ওই 4টা কাজ আপনারা সম্পন্ন করে নেবেন, মানে করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের আর মানে সমস্যা হবে না জিনিসগুলো ইনফরমেশনগুলো খুঁজে পেতে। তো এর মধ্যে একটা কাজ হচ্ছে গ্রুপে সবাই জয়েন করে যাবেন, মানে আপনারা এখানে যারা আছেন সবাই গ্রুপে জয়েন করবেন। আর 2 নাম্বার কাজ হচ্ছে ওই আজকে যে ভিডিওটা এটা ডাউনলোড করে দেখবেন আর একটু টুকটাক ঘাটাঘাটি করবেন, ওয়েবসাইট দেখবেন। আজকে আর তেমন কিছু কাজ নেই। হ্যাঁ, এখানে ভিডিও ডাউনলোডের ব্যাপারে একটা জিনিস আমি যোগ করি, আমার এই আগের ব্যাচের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনি যখন স্কাইপিতে ওই ভিডিওটা ডাউনলোড দেবেন, খুব ছোট করে একটা লেখা আসে যে ডাউনলোডিং। এটা কিন্তু ফাইলটা যে ডাউনলোড হচ্ছে বা কোথায় গিয়ে জমা হচ্ছে কোনো ইনফরমেশনই দেখায় না, শুধু ছোট করে একটা ডাউনলোডিং একটা লেখা আসে স্ক্রিনের মধ্যে। তো এটা অনেক সময় খেয়ালও করা যায় না। তো আপনারা যখন ভিডিওটা ডাউনলোড করবেন স্কাইপি থেকে, ওই ডাউনলোডিং লেখাটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কাইপি ক্লোজ করবেন না। অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে, ভিডিও ডাউনলোড হয়েছে মনে করে উনি স্কাইপি বন্ধ করে দিয়েছেন, দেখা যাচ্ছে 1.5 ঘন্টার ভিডিও 40 মিনিট চলার পরে আর ভিডিওটা প্লে হচ্ছে না, মানে ওইটা 40 মিনিটের পর আর ডাউনলোড হয়নি। সেই জন্য আপনি যখন স্কাইপি থেকে ভিডিওটা ডাউনলোড দেবেন, ওই ডাউনলোডিং লেখাটা যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত স্কাইপি ক্লোজ করবেন না, তাহলে আপনার পুরো ভিডিওটাই ডাউনলোড হবে। মানে এটা অনেকের হয়েছে, তো তাই আমি আপনাদেরকে একটু বিষয়টা সতর্ক করে দিলাম আর কি। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস হচ্ছে এইটুকু পর্যন্ত। আল্লাহ আপনাদের সবার জ্ঞান বৃদ্ধি করে দিক, আমাকেও জ্ঞান বৃদ্ধি করে দিক, আমাদের সবাইকে সফল করে দিক। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার একই টাইমে রাত 9টার সময় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।